নমস্কার বন্ধুরা, উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি মারাশলি পর্ব 17। শুরুতেই প্রথমে দেখা যায় মাহুর যেভাবে বেহুশ হয়েছিল সেভাবেই হয়ে থাকে। মারাশলি তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। ছোটাছুটি করে রান্নাঘর থেকে জল এনে তাকে জাগানোর চেষ্টা করতে থাকে, নিজায়েতকে জোরে জোরে ডাকতে থাকে। এদিকে বাইরে লনে দাঁড়িয়ে নিজায়েত আর হিলাল কথা বলতে থাকে। নিজায়েত বলতে থাকে যে এটা একটা গেমে যে করেই হোক মানুষ জিততে চায়, কখনোই হারতে চায় না, এটাই স্বভাবত। তো মানুষ এটা ভুলে যায় যে তার সাথে একজন অপোনেন্টও আছে, সে তার সাথে গেম খেলায় স্ট্রং হতে পারে। জায়েদ হিলালকে এটা জানাতেও ভোলে না যে হিলাল হেরে যাবে, সে এটা খুব ভালো মতো করে জানে। তোরে হিলাল জানায় যে খেলা মানুষের সাথে হয়। জায়েদ এখানে কোনোভাবেই মানুষ না, একজন নির্মম নিষ্ঠুর লোক, অন্যের হাতের পুতুল মাত্র। এখন জায়েদ তারপর হিলালকে রাগানোর জন্য মাহুর, জেলাল আর হিলালের সম্পর্কের মধ্যে ত্রিকোণমিতির কথা বলে যে এখন হিলাল ঈর্ষান্বিত হয়ে আছে। আসলে হিলালের থেকে ঠিকই বের করে আনবে মেহমেদ ইনচে বেঁচে আছে কিনা, কারণ তাকে মাহুরকে বাঁচাতে হবে। হিলাল জানায় জেলাল এরকম কিছুই করবে না, সে একজন প্রথমে সৈনিক। মেহমেদ ইনচে কোনোভাবেই বেঁচে নেই, সে যদি বেঁচে থাকতো তাহলে সেই রকম ইনফরমেশনও হয়তো জানতে পারতো না নিজায়েত। পরই ঘরের ভেতর থেকে জেলাল দৌড়ে বেরিয়ে আসে আর এসেই নিজায়েতকে মেরে জিজ্ঞেস করতে থাকে যে অ্যান্টিডোট কোথায়, মাহুর মরে যাবে, তাকে তাড়াতাড়ি বলতে। সে মেরে নিজায়েতকে মাটিতে ফেলে দেয়, কয়েক ঘা লাথিও মারে জেলাল। তাকে বারবার না করতে থাকে নিজায়েতকে এভাবে না মারতে। তাকে জানায় ইনফরমেশন একটাই শুধু বাঁচাতে পারে মাহুরকে, যে মেহমেদ ইনচে কোথায়, সে বেঁচে আছে কিনা। আর জেলালও জানতে চায় হিলালের কাছে যে মেহমেদ ইনচে কোথায়। হিলাল বলে তার কি মাথা খারাপ হয়ে গেছে, সে এরকম এভিডেন্স করতে চাইছে। জেলাল জানায় মাহুর মরে যাবে আর তাকে বাঁচানোর জন্য সে সবকিছু করতে পারে। জেলালকে মনে করিয়ে দেয় তারা যেই পথে নেমেছে সেই পথে প্রায়োরিটি প্রথমে তাদের ভালোবাসার মানুষ নয়, তাদের দেশ। আবার জানায় কিন্তু যেই সিচুয়েশনে তারা দাঁড়িয়ে সেখান থেকে মাহুর ঠিকই মরে যাবে, তার হাতে সময়। তখনই জেলাল নিজায়েতকে কিছু বলতে গেলে হিলাল নিজায়েতকে গুলি করে বেহুশ করে দেয়। পরই জেলাল নিজায়েতকে কিছু বলতে গেলে মেহমেদ ইনচের ব্যাপারে, তখনই হিলাল তাকে গুলি করে অজ্ঞান করে দেয়। এটাও জানিয়ে দেয় যে সে মরবে না, সে শুধুমাত্র বেহুশ হয়েছে। হিলাল জানায় যে মাহুর আর নেভজেদকে সে কোনোভাবেই হারাতে পারবে না, সেই ক্ষমতা নেই, সে অনেককে আগে হারিয়েছে। তাকে মনে করায় যে সে একজন সৈনিক, হাই কনফিডেন্সিয়াল সিক্রেট যদি সে রিভিল করে দেয় তাহলে দেশ সমস্যায় চলে আসবে, যদি না করে তাহলে শুধুমাত্র হয়তো মাহুর আর নেভজেদকে সে হারাবে। তাকে প্রথমে খুঁজে বের করতেই হবে যে নিজায়েতের পেছনে বড় মাথাটা কে আছে। পর হিলাল সেখান থেকে চলে যায়। জেলাল নিজায়েতকে ঘরে তুলে নিয়ে গিয়ে বারবার জিজ্ঞেস করতে থাকে অ্যান্টিডোট কোথায়, মাহুর এখনো নিঃশ্বাস নিচ্ছে, তাকে বাঁচানো যেতে পারে, আর সে একবার বেঁচে গেলে সে কথা দিচ্ছে নিজায়েতকেও সে বাঁচাবে। একটা কথাই বলতে থাকে মাহুরের হাতে সময় নেই, সে ঠিকই মারা যাবে। নিজায়েতের রক্তপাত বন্ধ করার জন্য একটা ছোট কাগজের টুকরো দিয়ে তার বুকে চেপে ধরে। কে দেখায় সাবাস আজিজ আর ইলহানকে নিজের কাছে এনেছে নিজের আড্ডায়। ইলহান বারবার জিজ্ঞেস করতে থাকে সাবাসকে যে সে কি চায় তাদের থেকে। তোরে সাবাস জানায় তাদের আপাতত মুখ বন্ধ রাখতে, তার মাথা গরম আছে। জানতে চায় সাবাসের কাছে সে এরকমটা কেন করছে। উত্তরে সাবাস জানায় তার সাথে কি হয়েছে সেটা তো সবই জানে, এখন তার সাথে কি হচ্ছে সে সেটা জানে না। ইলহান জানায় তার বাবার থেকে তাকে দূরে থাকতে। উত্তরে তাকে একটা ধাক্কা দিয়ে বলে নিজের মুখ বন্ধ রাখতে, নাহলে মেরে ফেলার আগে তার চামড়া সে তুলে নিতে পিছুপা হবে না। জানে ঠিক আছে, তারা শান্ত হয়ে থাকছে। তখন সাবাস সুয়াদকে অর্ডার দেয় যে তাদের দুজনকে বেঁধে রাখতে, আর হাত ও পাও যেন বেঁধে রাখে সে। তার লোকেদের নিয়ে ইলহান আর আজিজকে বেঁধে রাখতে গেলে আজিজ জানায় যে তারা কোথাও পালাচ্ছে না, তাদের বেঁধে রাখার প্রয়োজন নেই। আর জানায় সাবাস যেটা অর্ডার করেছে সেটাই ফলো করা হবে। জানতে চায় সুয়াতের কাছ থেকে যে তারা কি চায়, সে এই মাফিয়া গেমে হাঁপিয়ে উঠেছে। সুয়াত জানায় সে তো জানি তারা কি চায়, জানে দুজনের পরিস্থিতিটা একদমই আলাদা, তার কাছে তারা ব্ল্যাকমেল করেছিল তারা, তাই সে এই পরিস্থিতিতে আজকে। সুয়াত জানায় কেউ তাদের জোর করেনি, সে একটা অপরাধ করেছিল তার বন্ধুকে খুন করে মাথায় মেরে মেরে। জানায় সুয়াতকে ডিটেলে বলতে হবে না। সুয়াত হেসে বলে কেন, তার বাবা জেনে যাবে সেই ভয় পাচ্ছে সে। ইলহান আজকে এই পরিস্থিতিতে কারণ ইলহান নিজে এর জন্য দায়ী। সুয়াত আর তার লোকেরা তাদের দুজনকে বেঁধে সেখান থেকে চলে যায়। এদিকে আবার নিজায়েতের সেই লুকায়িত বাড়িতে দেখানো হয়, যেখানে বারবার জেলাল জিজ্ঞেস করতে থাকে যে অ্যান্টিডোট কোথায় মাহুরকে বাঁচানোর জন্য, কিন্তু নিজায়েত বলে সে কিছুতেই বলবে না। এই মিশনের জন্য সাইন করেছিল তখন সে জানতোই খুব ভালো মতো যে তার কাছের মানুষদের কি হতে পারে। এখন যেহেতু সে পিছুপা হয়নি, তাহলে এখন সে ভয় কেন পাচ্ছে। নিজায়েত যদি এখানে মরে যায় তাহলে মাহুরও বাঁচবে না। জেলাল ভয় পেয়ে মাহুরের মৃত্যুর কথা ভেবে নিজায়েতের পাশে বসে কাঁদতে থাকে আর নিজায়েত হাসতে থাকে। এদিকে সাবাসের আড্ডাখানায় ইলহান আর আজিজ
বসে কথা বলতে থাকে। আজিজ তার কাছে জানতে চায় যে সে কেন বলে দিল যে তার ভাই নিজায়েত মেরেছিল ওমাই টোগেসকে। ইলহান বলে সে সত্যিটা বলেছিল বলেই এখন অব্দি তারা বেঁচে আছে। জানে এইটা তার মাথায় এলো না, এরপর তো সাবাস গিয়ে নিজায়েতের পেছনে পড়বে, তাকে খুঁজে বের করে তাকেও মারার চেষ্টা করবে। বলে হ্যাঁ, খুব ভালো হতো সে যদি তার ভাইকে জানিয়ে দিতে পারতো যাতে সে পালাতে পারে। এটাও ঠিক, তারা এখন বেঁচে আছে সত্যি কথা বলেছিল বলে, নাহলে এতক্ষণে সমুদ্রের তলায় ডুবে যেত আর মাছেরা তাদের খেয়েও নিত। জানায় সে মূর্খের মতো কাজ করেছে, এতক্ষণে ডুবে গেলে হয়তো ভালোই হতো, তারা বেঁচে যেত, কিন্তু এরপর যা পরিস্থিতি আসছে তারা আরো গভীরে ডুবতেই থাকবে তাদের সমস্যার মধ্যে। জানি আর কিসের সম্মুখীন হতে হবে তাদের, আর কত খারাপ পরিস্থিতির। ঘরে বসে সাবাস সুয়াতের সাথে কথা বলছে। সুয়াত বারবার জিজ্ঞেস করতে থাকে তাদের কথায় কি সে বিশ্বাস করছে। উত্তরে সাবাস জানায় সে তাদের রিলেটিভ বা ফ্রেন্ড কেউই না, সে তাদের উপর বিশ্বাস করবে। জানায় এটা তাদের বেঁচে থাকার জন্যই তারা করেছে, নাহলে নিজায়েত তার নিজের বাবাকে কেনই বা মারতে যাবে। এতদিন ধরে প্রতিশোধ না নেওয়ার প্রস্তুতিও বা কেন নেবে সাবাসকে নিয়ে। বলে এই প্রশ্নটা তার মাথাতেও এসছে, কিন্তু এখন সে আর প্রশ্ন করতে চায় না, সে উত্তর চায়। এটা সে তার বড় ভাই নিজায়েতকে খুঁজে পেয়েই জানবে। দৃশ্য আবার দেখাতে থাকে নিজায়েতের বাড়িতে, যেখানে নিজায়েত বারবার বলতে থাকে তাকে মেহমাত ইঞ্চের বিষয়ে জানিয়ে দিতে, বলে হয়তো সে মাহুরকে বাঁচিয়ে দিতে পারবে। উত্তরে জেলাল বলে সে যা ইচ্ছা বলার বলতেই পারে, মাহুর মারা গেলে না সে নিজে বাঁচবে আর না নিজায়েতকে সে বাঁচতে দেবে। জেলাল হাতে করে জল এনে নিজায়েতের মুখে খাওয়াতে গিয়ে তার মুখে হরহর করে ঢেলে দেয় তাকে শাস্তি দেওয়ার জন্য। তারা কথা বলতে থাকলে তখনই দেখতে পায় জেলাল যে মাহুর একটু নড়ে চড়ে বসছে। সে গিয়ে মাহুরকে ডাকাডাকি করতে থাকে, তারপর জল দিয়ে তাকে ধরে বসিয়ে তাকে জল খাওয়ায়, তাকে হুঁশে ফেরায়। মাহুর হুঁশে ফিরেই তার ভাইয়ের কাছে গিয়ে ডাকাডাকি করতে থাকে, জেলালকে জিজ্ঞেস করতে থাকে তাদের সাথে কি হয়েছে, তার ভাই ইনজিওর্ড কি করে হলো, বা বেহুশ কি করে হয়ে পড়েছিল। উত্তরে জেলাল জানায় যে একটা কনফ্লিক্ট এখানেও হয়েছে, কে তাদের উপর হামলা করেছে সে সেটা জানেন। নিজায়েত অর্ধচেতন অবস্থায় বলে যে মাহুরের ব্লাড প্রেশার ড্রপ করে গেছিল, তাই সে অজ্ঞান হয়ে গেছে লেমনেড শেষ করার আগেই। মাহুর বারবার জানতে চায় যে কারা এই কাজগুলো করেছে। জেলাল মাহুরকে জানায় সামান্য একটু গরম জল এনে দিতে, যাতে সে নিজায়েতের ঘাটা পরিষ্কার করতে পারে, তারা পাহাড়ের উপর আছে, সেটা ইনফেক্ট হয়ে যেতে পারে। মাহুর সেখান থেকে চলে গেলে জেলাল নিজায়েতকে সেই ক্ষত জায়গায় আরো জোরে চাপ দিয়ে বলতে থাকে তার নিজের মুখটা বন্ধ রাখতে। সে যদি মাহুরকে কোনোভাবেই ভুল বোঝানোর চেষ্টা করে বা কোনো সিক্রেট বলে, সেখানে তার ক্ষত থেকে রক্তপাত হয়েই মারা যাবে, সে কোনোভাবেই তাকে বাঁচাবে না। নিজায়েত তার নিজের জীবনের জন্যই যেন নিজের মুখটা বন্ধ রাখে। তখনই সেখানে মাহুর চলে আসে, নিজায়েতের কাছে জানতে চায় সে এখন ঠিক আছে কিনা। উত্তরে নিজায়েত বলে হ্যাঁ সে একদম ঠিক আছে, তার অসুবিধা হলে সে বলতো। বিলাল নিজায়েতের ক্ষতস্থান বাঁধার জন্য কাপড় আনতে গেলে তখন নিজায়েত মাহুরকে বলতে শুরু করে সে এখন যা তাকে যে কথাগুলো বলবে সেই কথাগুলো যেন তাদের দুজনের মধ্যেই থাকে। মাহুরও তাকে কথা দেয়। তাই নিজায়েত বলতে শুরু করে সকালে সে যখন অজ্ঞান হয়ে পড়েছিল লেমনেড খাওয়ার পর, জেলাল তার কাছে এসে তার কাছে জানতে চেয়েছিল যে লেমনেড খাওয়ার পর মাহুর অজ্ঞান কি করে হলো, সে কি এই কাজটা করেছে। উত্তরে নিজায়েত জানায় না সে এরকম কোনো কাজই করেন, কারণ সে নিজেও নাকি কনফিউশনে ছিল। নিজায়েত জানায় যে জেলাল তার সাথে মারামারি করতে শুরু করে, তাকে সন্দেহ করে, তাদের মধ্যে মারামারি বেড়ে গেলে জেলাল তাকে শুট করে দেয়। বলে এগুলো বাজে কথা, এরকম রিডিকুলাস কথা না বলতে, মারাসলি এরকম করতেই পারে না। উত্তরে নিজায়েত জানায় হ্যাঁ সেও সেটাই এরকম ভেবেছিল, তাই তাদের সে রিলেশনটাকেও সে সাপোর্ট করে এসেছিল এতদিন। তবে থেকে এই মানুষটা তাদের জীবনে এসছে, তাদের লাইফে রিস্ক লেগেই আছে। সে আজকে এটা উপলব্ধিও করতে পারলো যে মারাসলি নামক মানুষটা কতটা ডেঞ্জারাস। ও জানতে চায় নিজায়েতের কাছে যে জেলাল এরকমটা কেনই বা করতে যাবে। উত্তরে নিজায়েত বলে তাহলে কি সে এই অবস্থায় ক্ষত নিয়ে বুকে মিথ্যে কথা বলছে নিজের বোনকে। তখনই সেখানে জেলাল উপস্থিত হয়ে যায় একটা কাপড় নিয়ে, মাহুর নিজায়েতের ক্ষতস্থান সে আর মাহুর মিলে রিপেয়ার করে দেয়। এদিকে আবার দেখায় যে আজিজ আর ইলহান বসে কথা বলছে। ইলহান বারবার বলতে থাকে যে তাদের কোনো একটা প্ল্যান করতে হবে, তাদের হাতের বাঁধনটা ছিঁড়ে ফেলতে হবে, ছিঁড়ে ফেলে পালাতে হবে এখান থেকে, তবে তাদের বসে থাকলে চলবে না। উত্তরে আজিজ বলে সে তার কি প্ল্যান আছে, এখান থেকে পালিয়ে সে কোথায় বা যাবে। তাদের জন্য আরো 14টা সমস্যা তৈরি আছে। তার বড় ভাইকেও বড় সমস্যার মধ্যে ফাঁসিয়ে দিয়েছে, যে কোনো মুহূর্তে সাবাস গিয়ে তাকেও ধরে আনতে পারে, তাকেও মেরে ফেলতে পারে। পর্যন্ত ইলহান যতগুলো কাজ করেছে সবগুলো বোকার মতো করেছে, একবারও ভেবে দেখেনি। বলে ঠিক আছে সে সবটা বুঝতে পারছে, তার বাবা রাগটা শুধু তার উপরেই তুলবে। উত্তরে আজিজ বলে এটা রাগ তোলার কথা নয়, সে এখন টোটালি ভেতর থেকে ফাঁকা হয়ে গেছে, মধ্যে কোনো এখন আর রাগ বলে বস্তু নেই। তার মাথায় এখানে প্ল্যান বলতে কি আছে, সে হাতের বাঁধন খুলে নেবে, তারপর সাবাস যখন ঘরে আসবে সে তাকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরবে, আর আজিজ একটা কাঠের টুকরো দিয়ে তার মাথায় মেরে মেরে তাকে অজ্ঞান করবে। তারপর তারা এখান থেকে পালাবে কোনো গার্ডদের
অপেক্ষা করি। যদি তার প্ল্যান হয়ে থাকে তাহলে শান্তভাবে চুপ করে বসে থাকতে এখানে, এগুলো করে কিছুই হবে না। উত্তরে ইলহান বলে ঠিক আছে, সে বুঝতে পেরেছে, এত অফেন্ড হওয়ার কিছু নেই। এখানে নিজেই ইলহান অফেন্ড হচ্ছে বা রাগ করছে, সেও তার বাবার সাথে একই পরিস্থিতিতেই আছে। এদিকে নিজায়েতের বাড়িতে মাহুর জেলালকে ব্যালকনিতে নিয়ে যায় কথা বলার জন্য, আর নিজায়েতের বলা কথাগুলোর সত্যতা যাচাই করার জন্য। সে জেলালের কাছে জানতে চায় যে এগুলো কি করে হলো, সে যখন বেহুশ হয়ে গেছিল তার ভাইয়ের এভাবে এত বড় ক্ষত কি করে সৃষ্টি হলো, কে তাদের গুলি করেছে। জেলাল তাকে সাফ জানায় যারা তাদের পেছনে পড়ে আছে সেই ব্যক্তিরাই তাদের উপর হামলা করেছিল, আবার এই অবস্থা হয়েছে। উত্তরে মাহুর বলে সে সন্দেহ করছে না, কিন্তু তার ভাই তাকে কিছু কথা বলেছে, তার সত্যতা যাচাই সে জেলালের মুখ থেকে শুনেই করতে চায়। তাকে জানায় যে নিজায়েত জানিয়েছে যে লালি নাকি নিজায়েতকে শুট করেছে। এই কথাটা কি সত্যি? তার ভাইয়ের এই অবস্থার জন্য আজকে কি জেলাল দায়ী? দেখানো হয় জেলাল কল্পনায় মাহুরের কথায় বারবার বলতে শুরু করে যে সত্যিগুলো, প্রথম থেকে যা যা তার সাথে হয়েছিল, মাহুরের সাথে, তার পরিবারের সাথে, সকল কথা, সব বিষয়। এটা জানাতেও ভোলে না যে হিলাল তার এক্স ওয়াইফ শুট করেছে নিজায়েতকে। কল্পনায় সব কথা জানানো শেষ হলে জেলাল বাস্তবে ফিরে আসে মাহুরের গলার আওয়াজে। মাহুরকে বলতে থাকে সে কি তাকে সন্দেহ করছে এইসব বিষয়, তার ভাইকে কেনই বা মারতে যাবে, তার সাথে তার কি নিয়ে শত্রুতা আছে। ও জানে সে তার ভাই খুব একজন ভালো মানুষ, একদম পিওর মানুষ, শুধুমাত্র মদ্যপান করে এবং ছোটবেলা থেকে বই নিয়ে বড় হয়েছে। এটাও ঠিক যে জেলাল তার ভাইয়ের সাথে এরকমটা কেনই বা করতে যাবে। হতে পারে তার ভাই হয়তো শখের মধ্যে আছে, শুট হওয়ার পর সে এরকম রিডিকুলাস কথাবার্তা বলছে। লাল জানায় মাহুরের কাছে এসে তাকে চিন্তা না করতে, ভয় না পেতে, সে তাদের সাথেই আছে, একসাথে তারা সবকিছু পেরিয়ে যাবে। এদিকে নিজের অগভীর ক্ষত থেকে উঠে বসে মান্য এগিয়ে গিয়ে মাহুর আর জেলালের কথাবার্তা শুনতে থাকে। তারপর সে আবার গিয়ে শুয়ে পড়ে আর তারপর মাহুরকে ডাকতে থাকে তার নাম ধরে। এসে মাহুর বারবার জানতে থাকে নিজায়েতের থেকে সে ঠিক আছে কিনা, তার কি কোনো কষ্ট হচ্ছে। উত্তরে নিজায়েত বলে তার প্রচন্ড কষ্ট হচ্ছে, তাকে হাসপাতালে নিয়ে যেতে, অসহ্য যন্ত্রণা করছে। উত্তরে মাহুর জানায় লালকে যে কিছু একটা বন্দোবস্ত করতে, অ্যাম্বুলেন্স ডাকতে, তাদের ভাইকে এভাবে তারা ফেলে রাখতে পারে না, তার সাথে নিয়ে যেতেই হবে হাসপাতালে। রক্তপাত হয়ে তার ভাইয়ের প্রাণহানি হতে পারে। লাল জানায় তাকে চিন্তা না করতে, সে বাইরে গিয়ে কোনো গাড়ি খোঁজার বন্দোবস্ত করতে, তাকে নিয়ে যাবে একসাথে হাসপাতালে, আর তার ভাই বেঁচেও যাবে। এর পরবর্তী দৃশ্যে এদিকে দেখায় যে ফিরুজান, দিলশাদ আর ওগাস বাড়ি ফিরে এসছে। তাদের অনেকদিন বাদে বাড়ি দেখেই ভীষণ খুশি হয়ে যায় এবং দৌড়ে তার বাগান আর বাড়ি ভেতর ঢুকে পড়ছে। জিজ্ঞেস করতে থাকে ফিরুজানকে এরপর তার কি মনে হয়, তাদের কি আবার হোটেলে ফেরত যেতে হবে। উত্তরে ফিরুজান জানায় তারা কিছুই জানে না, কারণ লয়ার বন্ধু তাদের কিছুই বলেনি। সে বলেছে শুধুমাত্র কোর্ট যতক্ষণ না কিছু বলছে সেও কিছু জানাতে পারবে না তাদের। দিলশাদ জানতে চায় ফিরুজানের কাছে তার কি মনে হয় যে আজিজ আর ইলহান পালাতে পারবে এইসবের মধ্যে থেকে। তার কোনোভাবেই মনে হচ্ছে না তারা আবার আগের মতো অবস্থায় ফিরে আসতে পারবে। তোরে ফিরুজান বলে তাকে কোনো বাজে কথা না বলতে, তারা এমনিতেই অনেক সমস্যার মধ্যে আছে। বলে তাদের সাথে অনেক খারাপ হয়েছে, তাই সেই কথাগুলো অনুমান করারই চেষ্টা করছে শুধুমাত্র সচেতনতার জন্য, আরও কোনো ইচ্ছা নেই কোনো বাজে কথা বলার। জানতে চাই দিলশাদের কাছে তার কি মনে হয় যে তাদের স্বামীরা যদি জানতে পারতো তারাও এরকম একটা সুন্দর বাড়ি তাদের জন্য চায়, তারা সেটা তাদের তৈরি করে দিত। উত্তরে দিলশাদ বলে হ্যাঁ, হয়তো করে দিত, তারা যদি সুস্থ অবস্থায় থাকতো, তারা যদি তাদের মনের কথা জানতে পারতো যে তারা কি চায়, তাহলে নিশ্চয়ই হয়তো করতো। ফিরুজান বলে হয়তো তার স্বামী করতো না, কারণ সে তার এক্স ওয়াইফের স্বপ্ন থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি। পরেই বলে ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন তাদের ঘরের ভেতর যাওয়া উচিত আর ফ্রেশ হয়ে নেওয়া উচিত কাপড় পরিবর্তন করে। পরে তারা দুজন ঘরের ভেতর প্রবেশ করলে তাদের সামনে বেহিয়ে আর নুরান এসে তাদের ওয়েলকাম করে, তাদের ঘরে আসতে দেয়। আর বেহিয়ে জিজ্ঞেস করে বসে যে ইলহান আর আজিজ টুরেল কখন আসবে। ফিরুজান জানায় বেহিয়েকে যে না, তারা এখনো আসেনি এবং তারা কবে আসবে সত্যিই তারা জানে না, কারণ পুলিশ তাদের পেছনে আছে। আর এই বিষয়গুলো জানো তারাও অর্থাৎ নুরান বা সাদিক বা অন্যান্য চাকরদের সাথে এই জিনিসগুলো নিয়ে আলোচনা না করে পাবলিকলি, কারণ পুলিশ হয়তো তাদের পেছনেও আছে আর তাদের কথাবার্তাও শুনতে পারে, রেকর্ড করতে পারে। সাদিক জানতে চায় তাদের পেছনেও কি তাহলে পুলিশ পড়ে আছে, তাদের কথাও শুনছে। নুরান বলে তার কথা শুনে পুলিশের কোনো লাভ নেই। ফিরুজান হয়তো বলতে চাইছে তাদের কেয়ারফুল থাকতে, জানে একদমই তাই, কিন্তু সবাই যেন তুলনামূলকভাবে বেশি সচেতনই থাকে। নুরান জানতে চায় তাদের দুজনের কাছে যে তারা কি কিছু খেতে চায়। উত্তরে দিলশাদ জানায় না, তারা হোটেল থেকে বেরোনোর আগে খেয়ে এসছে। কিন্তু ফিরুজান জানায় কিন্তু সে তাদের হাতের রান্না খেতেই চায়, রাতের জন্য সে যেন খুব ভালো খাবার তৈরি করে। ওর দিলশাদ ওগাসকে দেখতে চলে যায় আর ফিরুজান আজিজের আগের পত্নী
অর্থাৎ এক্স ওয়াইফ সাদেফের ছবির সামনে দাঁড়িয়ে বলে কি এসব যা কিছুই হচ্ছে সবকিছুর জন্য দায়ী সাদেফ নিজে, কি সেই একটা মানুষ কারণ হওয়ার জন্য তারা সকলে এভাবে ভুক্তভোগী হচ্ছে। এই কথাগুলো পাশ থেকে দাঁড়িয়ে সাদিক শুনে নেয়। ওর সাদিক রান্নাঘরে তার বউ নুরানের কাছে গিয়ে বলতে শুরু করে মহিলাটাকে দেখতে বাইরে যে দাঁড়িয়ে সাদেফের ছবির সামনে কথা বলছে বাজে। জানতে চায় কে বলছে। দিলশাদ উত্তরে সাদিক জানায় যে না, ফিরুজান বলছে যা সমস্যা হয়েছে আজকে নাকি সাদেফ তার জন্য দায়ী। রানও বলে হ্যাঁ, কথাটা তো ঠিকই বলেছে, যবে থেকে সে বিয়ে করে এই বাড়িতে এসছে অর্থাৎ ফিরুজান, তবে থেকে একটার পর একটা সমস্যা লেগেই আছে। কিন্তু মহিলাটা তো পালিয়ে যায়নি, সে তো তার পরিবারের সাথেই আছে, তাদের সাপোর্টও করছে, তাদের সকলের ভালোই চেয়ে এসেছে আজ পর্যন্ত। হতে পারে সে শুধুমাত্র একটু লাক্সারি পছন্দ করে। সাদিক দোষ দিতে শুরু করে নুরানকে এই বলে যে সমস্যা যখন প্রথমে শুরু হয়েছিল তারপর নুরান বলেছিল যে না, সে তাদের মালিককে ছেড়ে কোথাও যাবে না, তাদের সাথেই থাকবে। দিনে যদি আগেই তারা পালিয়ে যেত তাহলে তাদের জেলে যাওয়ার সম্ভাবনা থাকতো না। উত্তরে নুরান বলে তারা যদি জেলে যেতে না চায় তাহলে শুধু সাদিকের মুখটা বন্ধ রাখলেই হবে। সাদিক বলে যে সে এই আর মেন্টাল প্রেশার নিতে পারছে না, সে যা অপরাধ করেছে, একজনের মৃতদেহে সেই এই বাড়ির বাগানে পুঁতে রেখেছে। থেকে বড় অপরাধ আর কি হতে পারে? একজনের প্রাণহানির পর তার লাশ ঠিক মতো তুষ্টিকরণ না করে, নিয়ম পালন না করে এভাবে পুঁতে রাখা। তারপর তারা যখন খুঁজে বের করতে গেছে সেই লাশটাও তারা খুঁজে পায়নি। মানে পুলিশ তাদের মালিকের পেছনে আছে, মানে এরপর তাদের পালা জেলে যাওয়ার। জানা যতক্ষণ না এরকম বাজে কোনো জিনিস বা ঘটনা ঘটছে ততক্ষণ সাদিককে উচিত নিজের মুখটা বন্ধ রাখার, কারণ তার পরিবারও আছে তার পেছনে। দিক জানায় সে পাগল হয়ে গেছে, সে আর কিছুই ভাবতে পারছে না। এইসবের পর সবকিছু তার কাছে তুচ্ছ মনে হচ্ছে। সে যেটা করেছে সেটাকে পাপ বলে। পাপ কাউকে কখনো ছাড়ে না। এত বছর ধরে সে একটা দিনও নেই যে ভালোভাবে ঘুমোতে পেরেছে। তার মনে হচ্ছে সে রাস্তায় গিয়ে জোরে জোরে চিৎকার করে তার এই পাপগুলো কবুল করতে। জানায় সে যদি তার কথা না ভেবে থাকে তাহলে অন্তত তার মেয়ে বেহিয়ের কথা ভাবুক, তার এই পাপের কনফেশন করার জন্য। এর পেছনে পরিবারটা শেষ হয়ে যাবে। এই মুহূর্তে সে কথা বলে বলে তার নিজের বউয়ের মাথা খারাপ করছে। পরবর্তী দৃশ্যে এদিকে দেখায় যে আওয়াজ মাছেদের খাবার খাওয়াচ্ছে আর তার কাছে সুয়াত এসে জানায় যে সে অনেক চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই নিজায়েতের কোনো ট্রেস খুঁজে পাচ্ছে না। তার লোকেশন কোথায় কেউই বলতে পারছে না, সব জায়গায় সে খুঁজে দেখে নিয়েছে তার লোকেদের দিয়ে। আওয়াজ জানায় তার ভাই কি সাধারণ মানুষ, সে অনেক একজন বুদ্ধিমান স্মার্ট মানুষ। সে যদি না চায় তাহলে তাকে কেউ খুঁজে পাবে না। সকাল থেকে ভেবে যাচ্ছে তার ভাই কোথায় থাকতে পারে, আর কিছু কিছু জায়গার কথাও সে ভেবেছে। আওয়াজ জানায় তাকে জানাতে, তাহলে সেখানে গিয়ে সে সেখান থেকে নিজায়েতকে আনতে পারবে। আওয়াজ তখন মনে করতে থাকে পুরনো দিনের পুরনো কিছু কথা, যেখানে একবার নিজায়েত তার ভাই অর্থাৎ সাবাজকে নিয়ে গেছিল সেই জায়গাটা দেখানোর জন্য। তখন সাল 2011 আর সেই বাড়িতেই কথাই ভাবতে থাকে। এখানে এখন মাহুর, নিজায়েত আর জেলাল উপস্থিত আছে। পুরনো সময়ের কথা মনে করতে থাকে সাবাজ, যখন তাকে নিয়ে গেছিল নিজায়েত সেই বাড়িতে। জিজ্ঞেস করতে থাকে তার ভাইকে যে সে খুব বড় লোক মনে হয়, লোকে সবকিছু তার উত্তরে জানায় সে একা এখন রিচ মানুষ না, তার সাথে সাবাসও এখন তার মতোই। সাবাস জানায় সে কোনোদিনই ভাবেনি এরকম কিছু হবে, সে তো রাস্তায় বড় হয়েছে। যদি তার একটা নিজের ব্যবসা শুরু করতে পারতো তাহলে খুব ভালো হতো। সমস্ত পাওয়ার যদি তার হাতে থাকতো তাহলেও খুব ভালো হতো। নিজায়েত জানতে চায় সে কি বলতে চাইছে খোলাখুলি ভাবে বলতে। উত্তরে সাবাস বলে যেহেতু রাস্তায় বড় হয়েছে তাহলে সে জানে যে পাওয়ার কতটা দরকারি, অর্থ কতটা প্রয়োজনীয়। সে চায় যে এই শহরে সমস্ত কালো মানুষ অর্থাৎ খারাপ মানুষ তাদের নিয়ন্ত্রণে থাকুক, সাথে বড় বড় ছোট বড় সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানও তাদের হাতেই থাকুক। টুরেলারদের ধ্বংস করতে ভবিষ্যতে তাদের সাহায্য হয়। যা জানায় একদম ঠিক আছে, তার ভাই যেরকমই চাইছে সেভাবেই সে সহায়তা করার চেষ্টা করবে, তাকে সমস্ত রকম কিছু দিয়ে প্রোভাইড করে তাকে সমস্ত রকমের সাহায্য দেওয়ার চেষ্টা করবে। পর সেই বাড়ির চাবি দিয়ে নিজায়েত বলে সাবাসকে বাড়ির ভেতরটা দেখে আসতে। বাস চাবি নিয়ে বাড়ির ভেতরটা দেখতে গেলে তখনই ফোন আসে নিজায়েতের ফোন। কল অ্যাটেন্ড করে বলে যে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে, চিন্তা না করতে সবকিছু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। পরের দৃশ্যেই দেখায় যে টুরেল বাড়িতে বেহিয়ে দরজা খুলে আর দেখতে পায় পুলিশ এসেছে। প্রথমে তার পরিচয় চায়, তার মা বাবার পরিচয় চায়, গিয়ে জানায় তারা সকলেই টুরেল পরিবারের ভৃত্য, তাদের বাড়িতে কাজ করে। সেটা যখন জানতে চায় যে আজিজ টুরেল আর ইলহান টুরেল এখানে এসেছে কিনা, ইলহান জানায় সে আল্লাহ শপথ করে বলছে তারা এখানে কোনোভাবেই আসেনি। ফেহিয়েকে জানায় তার মাকে আর বাবাকে ডেকে আনতে, তাদের সাথে সামান্য কিছু কথা আছে। গিয়ে রান্নাঘরে
গিয়ে তার মা বাবা নুরান আর আজিজকে জানায় যে বাইরে পুলিশ এসছে তাদের সাথে দেখা করার জন্য। ঠিক তখনই আবার প্যানিক হয়ে পড়ে, সে আবার বলতে শুরু করে শেষ তাদের কাছে এখন পুলিশ তাদেরও নিতে এসেছে। নুরান বলে যে হ্যাঁ, এটা তো হওয়ারই ছিল, সেই তো কিছুক্ষণ আগে বলছিল যে তার মালিকের পেছনে তাদেরও এখন যাওয়ার পালা, নাও চলে এসেছে সময়। ঠিক আবার কোনো বেফাস কথা বলতে গেলে নুরান তাকে সাফ জানিয়ে দেয় আঙুল দেখিয়ে যে তার মুখ বন্ধ রাখতে, চুপ থাকতে, তাকে বেহিয়ের সামনে শেষেছে যখন কথা বলার জন্য তাদের উচিত আগে গিয়ে কথা শোনা তারা কি বলতে চাইছে। গিয়ে বারবার জানতে চায়, ভয় পেয়ে শান্ত হয়েছে কি হয়েছে কিছু জানাতে অন্তত তাকে। নুরান বলে তাকে এইসব নিয়ে না ভাবতে, তাকে চুপ থাকতে। তারপর সাদিক আর নুরান যায় পুলিশের সাথে দেখা করার জন্য। পুলিশ নুরান আর সাদিকের কাছে প্রশ্ন করে যে তারা কি কিছু জানে ওমর টোগেস বা ওজান সানওয়ারের বিষয়। পুরনো অনেক ফাইল খুঁজে বেরিয়ে আসছে এবং সেগুলোরও ইনভেস্টিগেশন হবে, নতুন তথ্য সামনে আসছে অনেক কিছু। তারা যদি লুকিয়ে থাকে তাদের মালিকের জন্য তারাও ফেঁসে যেতে পারে। সাব জানতে চায় ওজান সানওয়ার আর ওমর টোগেস কি তাদের মালিকই মেরেছে। তোরে নুরান আর সাদিক দুজনেই বলে না, তাদের মালিক খুব ভালো মানুষ, তারা এরকম কাজ করতেই পারে। ওজান সানওয়ার তাদের পারিবারিক বন্ধু ছিল, কিন্তু তারা খুন হয়েছে এই কথাটা তাদের মালিকের থেকেই তারা জানতে পেরেছে। ঠিক জানায় ওমর টোগেস তো তার মালিকের ফর্মার পার্টনার ছিল, আর মালিক একজন ভালো মানুষ। পুলিশ জানায় কত ভালো মানুষ খুব ভালোভাবেই জানা যাচ্ছে, রোজ দিন নতুন একটা করে কানেকশন খুঁজে বের হওয়া হচ্ছে। নুরান জানায় যে তাদের মালিকরা ফেরত আসেনি, যদি তাদের বিষয়ে কিছু জানতে পারে নিশ্চয়ই জানাবে পুলিশকে। পুলিশরা সেখান থেকে চলে যায়। আবার নুরানকে কিছু বলতে গেলে নুরান তাকে চুপ থাকতে বলে যে তারা কোনো সমস্যার মধ্যেই পড়বে না যতক্ষণ না সে তার বড় মুখটা খুলছে, সবার সামনে চিৎকার করে বলছে তার পাপের কথাগুলো। সাদিক জানায় ঠিক আছে, সে বুঝতেই পেরেছে তার স্ত্রী তার জন্য ভালোই চাইছে, তাই সে কোনো কথা বলবে না। পরের দৃশ্যে এদিকে আবার দেখায় যে জেলাল খুঁজতে বেরিয়েছিল কোনো গাড়ির সাহায্যের জন্য। নিজায়েতের বাড়িরই আশেপাশে খুঁজতে থাকে, তখন সে দেখতে পায় একটা ছোট্ট স্টোর রুমের পাশে একটা গাড়ি দাঁড় করান। সেটা গিয়ে খোলার চেষ্টা করে কিন্তু সেটা পুরোপুরি লক ছিল। তো সে সেই ছোট্ট স্টোর রুম নামক ঘরটার দিকে ঢুকতে থাকে। সে চারিদিকে খুঁজতে থাকে, নেভজেতের নাম নিতে থাকে কিন্তু কাউকে খুঁজে পায় না। তখন সে বেরিয়ে আসতে থাকে। বেরোনোর সময় তখন সে আওয়াজ পায় কিছু নড়ে চড়ে ওঠা জিনিসপত্র পড়া। তখন সে আবার ঘরের ভিতর গিয়ে ফেরত যায়। ছোট্ট বেসমেন্টের মতো একটা জায়গা থেকে আওয়াজ আসছিল, সে সেখানে উকি দিয়ে দেখে নেভজেত নাম নিয়ে বারবার চিৎকার করে। নেভজেতকে দেখানো হয় যে ভেতরে সেই বেসমেন্টে সে নড়েই আওয়াজ করার চেষ্টা করছিল, হাত মুখ সব বাধা। সে সেখান থেকে সেভাবে বলতে থাকে কমান্ডার সে ভেতরে আছে, বাঁচাতে। তখনই সেই ঘরের মধ্যে থেকে চারিদিকে খুঁজে বার করার চেষ্টা করে কিছু যন্ত্রপাতি এবং একটি ড্রয়ার থেকে কিছু যন্ত্রও বের করে। তো সেই বেসমেন্টের ঢাকনার মধ্যে হাতুড়ি ছেনি দিয়ে মেরে মেরে সেটা ভেঙে ফেলে। সেই বেসমেন্টের ভেতরের দিকে যায় যেখানে নেভজেত আছে, সিঁড়ি দিয়ে নেমে। জেলাল নেভজেতের কাছে গিয়ে তার হাত পায়ের বাঁধন খুলে দিলে জেদ বলতে শুরু করে সে এতক্ষণ কোথায় ছিল তার জন্য অপেক্ষা করছিল। উত্তরে জেলাল খুনসুটি দিয়েই বলে সে তো ভুলে গেছিল যে তার সাথে তার অ্যাপয়েন্টমেন্ট ছিল। যে জানায় তার কমান্ডার তার সাথে রুট হচ্ছে। উত্তরে জেলালও বলে সে কি একই কাজই করছে, তো কি কিছু আলাদা করছে, তারা তো সকলেই সমস্যা। বলে ঠিক আছে অনেকদিন বাদে দেখা হয়েছে, এখন তারা দুজনে একটু হাক করতে চলে। তারা দুজনকে হাক করে সান্ত্বনা দেয়। যে জানায় নিজায়েতই তাকে এখানে তুলে এনেছে। তার হুঁশ ফেরার পর সে তাকে সামনেই দেখতে পায়। নিজায়েত নেভজেতকে কিছুই বলেনি, আর না সে তাকে কিছু জিজ্ঞেস করেছে। এরপর নিজায়েতকে সে সামনে দেখতে পেলে ঠিকই খুন করবে। তারা দুজন সেই বেসমেন্ট থেকে বেরিয়ে আসে। যে জানায় তারা ভেবেই ছিল যে হয়তো আন্টি মাহুর আর তার কমান্ডার মারাই গেছে আগুনে পুড়ে। এখন তারা ঠিক আছে জানতে পেরে তার খুব আনন্দ হচ্ছে। না নেভজেতকে জানাতে ভুলে না যে নিজায়েতকে শুট করা হয়েছে। বলে সে তো ভালো কথা, সে তো জানি তার কমান্ডার এরকম কিছুই করবে। বলে না, সে এরকম কিছু করেনি নিজে থেকে, তাকে গুলি করেছে হিলাল। যে জানতে চাই ইস্যুগুলো সে কি বলছে, এরকমটা কি করে হতে পারে। হিলাল বলে তাকে গাড়ি উঠতে তাদের দুজনকে যেতে হবে হাসপাতালে নিজেদের মেরামতির জন্য। তাদের যেতে যেতে সে তাদের সব কথা বলবে। হিলাল জানায় তাদের উচিত নিজায়েতকেও বাঁচানো, কারণ তার থেকেই সবকিছু জানা যাবে। উত্তরে নেভজেত বলে সেই লোকটা মৃত্যুই প্রাপ্য, বাঁচানোর কোনো দরকার নেই। হিলাল বলে বাজে কথা না বলতে তাদের প্ল্যান মতোই এগোতে হবে, আরো সবকিছু ঠিক করতে হবে। তার জন্য নিজায়েতের বেঁচে থাকাটা খুবই দরকার, তার থেকেই হয়তো ভবিষ্যতে সবকিছু জানা যাবে। দিকে দেখায় মাহুরের বসে নিজায়েতের কাছে বলতে থাকে মাহুরকে মারাশলি কোথায়, সে কি অপেক্ষা করছে তার মরে যাওয়ার জন্য, এখনো কোনো সাহায্য নিয়ে এলো না কেন। মাহুর বলে জেলাল গেছেই সাহায্য আনতে, তাকে আরেকটু ধৈর্য কষ্ট হচ্ছে, তার রক্তপাত হচ্ছে, সে বুঝতে পারছে। এটাও ঠিক সে প্রশ্ন করেছিল জেলালকে তার কথায় যে সে তার ভাইকে গুলি করেছে কি। বলে বোকার মতো সে প্রশ্ন করেছিল জেলালকে এটা যে সে তার ভাইকে গুলি করেছে কিনা। মাহুর বলে না একদমই না, কিন্তু সে তাকে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করেছে। এখানেও বিষয়টা হলো সে প্রচন্ড কনফিউজ, আর সে বুঝতে পারছে না তার ভালোবাসার মানুষ তার আর একজন ভালোবাসার মানুষকে কেন কেড়ে নিতে চাইবে, তার কি
এসব থাকতে পারে এইসবের পিছনে। নিজায়েত জানায় হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল সে নিজেও বুঝতে পারেনি, এত সাডেনলি জিনিসটা হয়েছে যে ভাবতে পারেনি জেলাল তার সাথে এরকম কিছু করবে। এটাও ঠিক যে সে সবসময় সাপোর্ট করে এসেছে তাদের দুজনের সম্পর্কটাকে, এখন তার সেই মানুষটাকেই অচেনা আর ডেঞ্জারাস লাগছে। মনেও হচ্ছে যে মারাশলির কিছু সিক্রেট আছে, তাই সে তার বোনকে আগে থেকেই সচেতন করার চেষ্টা করছে। বারবার জিজ্ঞেস করতে থাকে সে কি শিওর যে জেলালই তাকে শুট করেছে। তখনই সেখানে জেলাল নির্জেদকে নিয়ে উপস্থিত হয়ে যায়। জেলালকে মাহমুদ জিজ্ঞেস করে সে এতক্ষণ কোথায় ছিল, সে কি অ্যাম্বুলেন্স এনেছে, তার ভাইয়ের অবস্থা খারাপ হচ্ছে, অনেক রক্তপাত হয়েছে। যেতে দেখতে পেয়ে মাহমুদ জিজ্ঞেস করে সে এখানে কি করে এলো। যে জানায় সে একদম ঠিক আছে, তাকে নিয়ে চিন্তা করতে না, আর তার কমান্ডার তাকে জানিয়েছে তাই সে এখানে উপস্থিত হয়েছে। ও জানতে চায় জেলাল তাকে ইনফর্ম করলো কি করে, আর সে এখানে উপস্থিত হলোই বা কি করে। ইনফর্ম করার তো কোনো উপায় ছিল না এখানে। তারপরই তারা তিনজন নিজায়েতকে তুলে ধরে উঠে বসায়। পরবর্তী দৃশ্য দেখায় সাওয়াজকে নিয়ে সুয়াদ আর তার লোকেরা গাড়ি করে যাচ্ছে, আর সুয়াদ বারবার জানতে চাইছে সাওয়াজের কাছে এই কাজটা করা কি খুব দরকার, অর্থাৎ নিজায়েতকে মেরে ফেলা। তোরে সাওয়াজ জানায় সে এটা এরকম কখনোই করতো না যদি তার ভাই না তাকে এই পথটা না দেখাতো। জীবনে লড়বে ভেবেছিল, কিন্তু এই বিষয়টা জানতোই না তার বাবার মৃত্যুর কথা, আর না তার মাথায় রিভেঞ্জের কথাও এসেছিল প্রথমে। তার ভাই দীর্ঘ বছর ধরে তাকে প্রস্তুত করেছে, যদি এত কিছুর মাঝখানেও তার ভাই অর্থাৎ সাওয়াজের সাথে ভালো বঞ্চিত না করতো, তাকে মিথ্যে না বলতো, তাহলে তাকে অর্থাৎ নিজায়েতকে তার বড় ভাইকে এভাবে মারতে ছুটে যেত না। নিজায়েত এখানে কন্টিনিউ সাওয়াজকে কনভিন্স করেছে, তাকে বঞ্চিত করেছে। এইসবের তুলনায় সে তার অন্য পরিবার অর্থাৎ ফালতু তৈরি করা বোকা পরিবার সাথ দিয়েছে। সুয়াদ জানে এখানে তো অনেক সম্ভাবনাই আছে, এটাই একমাত্র পথ হতে পারে কি। জানায় ঠিক আছে, সে তার ভাইকে একটা শেষ সুযোগ দিতেই পারে। প্রথমে যেখানে তারা যেতে চাইছে গন্তব্যে, সেখানে গিয়ে তাদের ভাইকে মারার চেষ্টা করবে, যদি সে পালাতে পারে তাহলে সে তার সাথে বসে কথা বলবে। পরবর্তী দৃশ্য দেখানো হয় সাওয়াসের কল্পনাতে, যেখানে সে আগে স্মৃতিচারণ করতে ব্যস্ত। এই হোমে সাওয়াসের মা জেহরাকে এখন রাখা হয়। সেই হোমে নিজায়েত আর সাওয়াজ গিয়ে এক সময় তার মাকে রেখে এসেছিল দেখভালের জন্য। সাওয়াসের মা জেহরা বারবার বলতে থাকে তার ছেলেকে সে এখানে থাকতে চায় না, তাকে তার বাবার কাছে অর্থাৎ ওমেরের কাছে নিয়ে যাওয়া হোক, কে ছাড়া তার ছেলে মেয়েরই বা কি হবে। সাওয়াজ বলে যে এখানে যে তার জন্য পার্সোনাল নার্স রইল, সে তার সাথে দেখা সাক্ষাৎ করবে, তার সাথে থাকবে, তাকে কোথাও কোনো রকমের অসুবিধা হতে দেবে না। নার্স ব্যক্তিতেও বলতে থাকে জেহরাকে সেও তো একজন নার্সই ছিল, তার ছেলে অর্থাৎ সাওয়াজ তাদের জানিয়েছে। এরা জানতে চায় তার সাথে কি সে কাজ করতো জেলে, সে তো দেখেনি তাকে। নার্স জানায় না এখানে কাজ করে, তবে তার ছেলে তাকে জানিয়েছে। এখানে থাকলে জেহরার কোনো অসুবিধা হবে না, যখন তখন বাইরে যেতে পারবে, ঘুরতে পারবে, কথা বলতে পারবে, আনন্দ করতে পারবে, বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে, তার কোনো রকমের কোনো অসুবিধা হবে না। সাওয়াজ বলে সে একজনের সাথে তার দেখা করাতে চাইছে, সে তখন নিজায়েতকে ডাকে। সাওয়াজ জানায় তার মা জেহরাকে যে তার জন্যই এখন সে বেঁচে আছে, তারা এখন একা নেই, তাদের কাছে সামর্থ্যও আছে, এই ভাই তাদের সাহায্য করবে রিভেঞ্জ নেওয়াতে, বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে। এরা নিজায়েতের কাছে জানতে চায় যে কি তার ছেলে। উত্তরে নিজায়েত বলে না, সে তার ছেলে না, কিন্তু সে তার বাবার ছেলে, ওমেরই আর একজন ছেলে। দিকে গাড়ি করে যেতে যেতে মাহুর বলতে থাকে জেলালকে যে কত দূর হাসপাতাল এখান থেকে। উত্তরে জেলাল বলে চিন্তা না করতে, তারা সবাই পৌঁছে যাবে একসাথে। ও জানায় তার ভাইয়ের অনেক রক্তপাত হয়ে গেছে, এখনো হচ্ছে। জেলাল বলে তার শরীরে এখনো অনেক রক্ত বাকি আছে, তাকে এভাবে না ভাবতে। ও জানায় জেলালকে এভাবে কেয়ারলেসের মতো রুডো ব্যবহার না করতে, এগুলো কি ব্যবহার। জেলাল জানায় সে যাতে একটু রিল্যাক্স থাকে, তাই সে এভাবে কথা বলছে। উত্তরে মাহুর বলে এভাবে সে আরো চিন্তায় পড়ে যাচ্ছে। জিয়াদ বলে ঠিক আছে, তার জন্য এত লড়তে হবে না, সে ঠিক আছে, তার সমস্যা হচ্ছে না বেশি। যে আস্তে গলায় বলতে থাকে অনুশোচনা অনুশোচনা। সেটা শুনে নিয়ে বলে নেরজেদ কি হয়েছে। বলে তারা যে এত দুর্বিপাকে আছে তার জন্য তার অনুশোচনা হচ্ছে, সে ঠিক মতো সামলাতে পারেনি, তাই সে কথাটা বলেছে। যে আসলে কথাটা বলেছিল কারণ নিজায়েত তার সামনে আছে, অথচ সে তাকে মারতে পারছে না। জেলাল বলে নেরজেদকে দেখতে যে সামনে একটা গাড়ি দাঁড়ানো তাদের রাস্তার মাঝখানেই, তাই তাদের গাড়ি থামাতে হয়। গাড়ি থেকে নেমে দেখতে গেলে তখনই জেলাল দেখে নেয় যে পেছন থেকেও একটা গাড়ি আসছে, অর্থাৎ এটা ট্র্যাপ। তাদের পিছনে আসা লোকেরা তাদের উপর হামলা করতে শুরু করে, তাদের উপর গুলি বর্ষাতে শুরু করে। খানিকটা গাড়ি পেরিয়ে নিজেদের গাড়ি চালিয়ে গিয়েও বলে এবার তাদের নামতেই হবে, নেমে তাদের মোকাবিলা করতেই হবে, এভাবে পালাতে পারে না। তখন একটা পাশের পোড়ো বাড়িতে সবাই মিলে প্রবেশ করে। বাইরে থাকা বহিরাগত ডাকাতরা তাদের উপর হামলা করতে থাকে। ভেতর থেকে নেরজেদ আর জেলাল মিলে তাদের হাতে ধরে থাকা অস্ত্র দিয়ে তাদের সাথে তাদের প্রতিরক্ষা করতে শুরু করে। এর ভেতরে নেরজেদকে জেলাল জানায় যে তাদের কাছে গুলি কম আছে, বারুদ কম আছে, বুঝে খরচা করতে শত্রুদের ওপর। জানায় সে কি তাকে কখনো দেখেছে ওয়েস্ট করতে, সে ভালোভাবেই করবে। পর তারা আবার গুলি বর্ষণ করা শুরু করে, বাইরের কিছু লোকদের মারতে থাকে। জেলাল নেরজেদকে জানায় সে বাইরে যাচ্ছে, তাকে কভার ফায়ার দিতে। ও জেলালকে না করে বাইরে যেতে। জেলাল জানায় তাকে ভেতরে থাকতে, সে এক্ষুনি আসছে। তারপর ভাই তার নিজায়েতকে জিজ্ঞেস করে যে সে ঠিক আছে কিনা। উত্তরে নিজায়েত বলে হ্যাঁ সে ঠিক আছে।
নিজাত জানতে চায় এগুলো কে করছে। উত্তরে মাহুর জানায় সাবাসের লোকেরাই করছে, আর কারা করবে সেটা তারা তাদের পেছন ছাড়বে না। জানতে চায় এই জায়গার বিষয়ে তারা কি করে জানতে পারে, কি করে হতে পারে। বাড়িতে বসে সাবাস দেখতে পায় যে তার সামনে তার ভাই আর মারাশলি, নেভজেত, মাহুর সবাই আছে। সুয়াদকে বলতে থাকে এখান থেকে সবাইকে পরিষ্কার করে যেতে পারলে খুব ভালো হবে। বারবার বলতে থাকে এটা করা কি আবশ্যক। নিজাত হয়তো এই কাজটা করতে পারে না, জানায় হ্যাঁ এই কাজটা করতেই হবে, এটা একদমই আবশ্যক। হক ব্যক্তিদের কখনোই ক্ষমা করতে পারে না। সাবাস গাড়ি থেকে নামে, সুয়াদও তার পেছন পেছন দেয়। তারাও খানিক মারাশলিদের উপর গুলি বর্ষণ করে। পর তারা গাড়িতে উঠে সেখান থেকে পালায়। যে বাইরে এসে তাদের গাড়ির উপর কয়েক রাউন্ড গুলি চালায়। পর তারা সেখান থেকে চলে যায়। পর মাহুর নিজায়েতকে গাড়িতে তুলতে থাকে আর নেভজেত বলতে থাকে যে না, তাদের এই লোকেশনের বিষয় কি করে জানতে পারল। লাল বলে কি করে জানতে পারলো, কোথা থেকে জানতে পারলো বড় ব্যাপার না, কিন্তু তারা কেন এসেছিল সেটা জানা আবশ্যক। কি বলে তাদের সাথে পেশেন্টও আছে, তাদের তাড়াতাড়ি হাসপাতালে যাওয়া উচিত। পর তারা গাড়িতে উঠে সেখান থেকে বেরিয়ে পড়ে। গাড়ি করে যেতে যেতে সাবাস বলতে থাকে এতদিন ধরে তারা প্ল্যান করলো, এত কিছু তৈরি করলো, তারা এমন সিচুয়েশনে পড়ে গেছে যে তার ভাই বিরুদ্ধে, তার বিপরীতে লোকেরা তার ভাই অর্থাৎ সাবাসের লোকেদের উপর আর তার উপর গুলি চালাচ্ছিল। বলে এটা তো নাও হতে পারে, নিজায়েত তার নিজের প্রাণ রক্ষার জন্য লুকিয়েছে তাদের সাথে, এগুলো তাদের লোকের না, তাদের বিরোধী লোকেরা, অর্থাৎ মাহুর, মারাশলি আর নেভজেত। সাবাস জানায় তার ভাইকে কেউ আটকে রাখতে পারে না, কেউ বন্দি করতে পারে না, সে যদি না চায় সেখানে থাকতে। একজন অত্যন্ত তীক্ষ্ণ, ধূর্ত, বুদ্ধিমান মানুষ। আবার জানায় নিজায়েত ফিরে এলে তার সাথে তার বসে কথা বলা উচিত ভালোভাবে। আবার জানতে চায় এতে কি হবে, কি বলবে তার ভাই তার কাছে, নতুন একটা মিথ্যে, নতুন কিছু বানিয়ে। ওনার তার সামনে কথা বলার মতো কোনো জায়গায় সে দেখতে পাচ্ছে না। পরবর্তী দৃশ্য দেখা হাসপাতালে, যেখানে ডাক্তার নিজায়েতকে বলছে যে তার কপাল ভালো যে গুলি তার হাড়ে লাগেনি, শুধুমাত্র কিছু টিস্যু ড্যামেজ হয়েছে। সেদিন তাকে রেখে এখানে ছেড়ে দেবে ডাক্তাররা। নিজায়েত বলে হ্যাঁ জিনিসটা হঠাৎ করেই ঘটনাটা ঘটে গেছে, আসলে জিনিসটা হতে যাচ্ছিল তার বোনের সাথে, বুঝতে পারেনি, সকলে নাই করেছিল তাকে তাদের সেই জায়গায় নিয়ে যেতে। এই জায়গাটা হান্টিং এর জায়গা, সেখানে অনেক শিকার চলে, করেই সেই সবের মাঝখানে তারা পড়ে যায়, দুর্ঘটনাটা ঘটে যায়। তা চলে যাওয়ার পর নিজায়েত বলে মাহুরকে কি মনে হয় ডাক্তারকে সে যে গল্পটা দিল সে সেটা বিশ্বাস করেছে। মাহুর বলে সে কোনোদিন নোটিস করেনি জিনিসটা, অথচ তার ভাই কত সহজভাবে মিথ্যে কথা বলে। নিজায়েত বলে সে কি নিয়ে আপসেট হয়ে আছে, সে এই কথাটা বলেছে যে মারাশলি তাকে গুলি করেছে তার জন্য। ও জানায় না, কিন্তু সে কখনো ভাবেনি তার ভাই এত সুন্দর মিথ্যে বলতে পারে। তবুও সে এটা এখনো বিশ্বাস করতে পারছে না যে মারাশলি তার ভাইকে মারার চেষ্টা করেছে। জানায় সে একজন পাগল ব্যক্তি, যার কোনো ভরসা নেই, দিনরাত মদ্যপান করে, ওই নিয়ে পড়ে থাকে বোকার মতো, কথা ঠিক নেই, সকলে এক কথাই বলে। এটা একদম ঠিক যে সে প্রথম থেকেই তাদের দুজনের সম্পর্কটাকে সাপোর্ট করে এসেছে। এই কিছুদিনে কিছু বুঝতে পেরেছে মারাশলির বিষয়ে, যে তিটা কিছু সিক্রেট হোল্ড করে আছে, তিটা স্বাভাবিক নয়, তার জন্যই তাদের উপর রিস্ক থাকছে লাইফের। বলে ঠিক আছে, সে এইসব নিয়ে এখন আর কথা বলতে চাইছে না, সে বাইরে একটু ঘুরে আসছে হাওয়া খেয়ে। দিন থেকে বেরিয়ে মাহুর বাইরে এলে সে দেখতে পায় বাইরে দাঁড়িয়ে আছে জেলাল। সে জেলালকে জিজ্ঞেস করে সে এখনো যায়নি কেন বাড়িতে, এখন এখানে উপস্থিত কেন। জানায় তাকে তার প্রয়োজন, তাই সে এখানে উপস্থিত আছে। জানতে চায় জেলালের কাছে সমস্যার মূল কারণটা কি, সেই অর্থাৎ মারাশলি নিজেই। জানায় এখানে সে সকলের প্রোটেক্টর, সবকিছু সমাধান করার চেষ্টা করছে, সলভ করার চেষ্টা করছে। মাহুর তাকে প্রথম থেকে কন্টিনিউ ব্লেম করে যাচ্ছে অন্যের কথাবার্তায় চলে, এদের কথা শুনে। মাহুর জানায় সে যদি তার ভাই অর্থাৎ নিজায়েতকে ইন্ডিকেট করে থাকে তাহলে সেটা তার করা উচিত না, কারণ সে তার কথাতে কোনোভাবেই চলছে না। লাল জানায় খুব ভালো মতো বুঝতে পারছে মাহুর কত কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে, তারা সকলেই একই জায়গায় উপস্থিত, কি ধরনের সমস্যার মধ্যে দিয়ে, কেউ বেশি কেউ কম। মাহুর জানায় জেলালকে সে সব থেকে বেশি ভয় পায় একটা জিনিসকেই, যে কাছের মানুষরা সকলে এক এক করে হারিয়ে যাচ্ছে, তার থেকে সরে যাচ্ছে, বারবার আহত হচ্ছে, অথচ মাহুর তাদের কোনোভাবেই প্রোটেক্ট করতে পারছে না। সে এইসবের কোনো শেষও দেখতে পাচ্ছে না এখন। লাল জানায় একবার যদি সঠিক সময় আসে সে তখন মাহুরকে সবকিছুই জানাবে ঠিকভাবে, এখনো সেই ঠিক সময়টা আসেনি। ও জানায় জেলালকে সময় তাদের সাথে নিয়ে সে কি বুঝতে পারছে না তাদের সাথে খারাপ হয়ে যাচ্ছে মাসের পর মাস, দিনের পর দিন। তখন বেশি বিরক্ত হয় যখন সে জেলালকে দেখে মনে করে যে জেলাল তাকে কিছু বলতে চাইছে, অথচ সে তার থেকে লুকাতেই থাকে সিক্রেটস। তাই সে এরকম মানুষকে কোনোভাবেই চায় না। জানতে চায় মাহুরের কাছে তাহলে সে এখন কি চাইছে। উত্তরে মাহুর বলে জেলালকে এখান থেকে চলে যেতে এক্ষুনি, তখন তার সামনে উপস্থিত না হতে, যতক্ষণ না তার সিক্রেটস বলার আছে মাহুরকে। জানায় সম্ভব, সে যদি এটাই চায় তাই হবে, সে চলে যাচ্ছে। সে বুঝতে পারছে মাহুরের মস্তিষ্কের পরিস্থিতি ঠিক নেই, সেভাবে সকলেই তারা এখন জর্জরিত। তারপর সেখান থেকে জেলাল চলে যায় আর মাহুর বসে কাঁদতে থাকে হাউ হাউ করে। পরে ফিরোজান মাহুরকে কল করে জানতে চায় তারা এখন ঠিক আছে কিনা, নিজায়েত ঠিক আছে কিনা, কারণ নিজায়েতকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জানায় তারা এখন ঠিক আছে আর নিজায়েতকে নিয়ে হাসপাতালে আছে। ও ঘটনাক্রমে গুলিবিদ্ধ হয়েছে, অনেক ঘটনা ঘটে গেছে। বিরক্ত হয়ে মজা চলে জানায় খুব ভালো কথা, কারণ তাদের দিকেও ঘটনা ঘটেছে, বিষয় হয়তো মাহুর বা নিজায়েত কিছু জানেই না। জানতে চায় ফিরোজানের কাছে কি হয়েছে এভাবে পার্টে পার্টে তার সাথে কথা না বলতে। ফিরোজান তাকে এদিকে সব ঘটনা বলে, তার বাবার
তার ভাইয়ের আহত হওয়া, তার বাবার হার্ট অ্যাটাক হওয়া, হাসপাতালে যাওয়া আর সেখান থেকে তাদের পালিয়ে যাওয়া পর্যন্ত সবটা। জানা এরকমটা তার বাবার ভাই কখনো করতেই পারে না, এরকম মানুষই না। উত্তরে ফিরুজান জানায় হ্যাঁ সেও ভেবেছিল এরকম কিছুই, কিন্তু এই ঘটনাটা ঘটেছে এটা সত্যি। এদিকে পরবর্তী দৃশ্যে দেখানো হতে থাকে যে জেলাল তার রেকর্ডার অন করে কথা বলছে, আবার মানে বলছে যে যে আসল ট্রেটার তাকে খুঁজে পাওয়া গেছে, সে হলো নিজায়েত টুরেল। আজকে তাকে ভয় দেখিয়ে মেহমাত ইঞ্চের ইনফরমেশন বের করেই নিত সম্ভবত। ভাগ্যবশত সেটা হয়নি, কিন্তু নিজায়েত টুরেল এটা জানলো কি করে যে মেহমাত ইঞ্চে বেঁচে আসে, কে তাকে এই ইনফরমেশনগুলো দিচ্ছে। নিজায়েতের পেছনেও আরো বড় মাথা আছে, আর সেটা খুঁজে বের করা এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সেটা যে করে হোক তাদের জানতে হবে। হিলাল আজকে নিজায়েতের উপর গুলি চালিয়েছে তার ডিউটির জন্য। এখানে নেবজে তার মাহুরকে বলি দিত দুবার ভাবেনি। মারাসলি নিজের কাছে নিজেকে প্রমিস করে যে সে যেহেতু এই কাজটায় হাত দিয়েছে সে সব কাজের মতো এটাকেও শেষ করবে, যে লোকেদের রক্ষাও করবে সে ঠিকই। এবার সৈনিক হিসেবে সে এরকম পথ দিয়ে হেঁটেছে কোনো দুঃখ ব্যথা অনুভব ছাড়াই, কিন্তু এবারের বিষয়টা আলাদা। সে নিজেকে এই কথাটাও দিচ্ছে যে যে আগুনটা জ্বলছে সে আগুনটা সে বাইরে ছুঁড়ে ফেলে দেবে সবার জীবন থেকে। এটা সে যে করে হোক করবেই, নিজের কাছে শপথ তার। এরপর মাহুর নিজায়েতের কেবিনে ঢুকে বলতে থাকে যে ঘটনাটা জেনে এলো সেটা তার মাথার সমস্ত শান্তি, সমস্ত কোণে থাকা জিনিসপত্র ঘেটে দিয়েছে। কোনো ভাবতে পারেনি তার বাবার ভাই এরকম কিছু করতে পারে। জানতে চায় আরো কিছু খারাপ ঘটনাই নিশ্চয়ই সে বলতে চাইছে, সে বলে ফেলুক চাইলে। বলে তার ভাই ইলহান আহত হয়েছে এবং তার বাবার হার্ট অ্যাটাকও হয়েছিল, আর তারা জেল থেকেও পালিয়েছে। কথাগুলো শুনে নিজায়েত হা হা করে হাসতে শুরু করে। সে বলতে থাকে মাহুরকে সে ইমাজিন করতে পারে যে তার বাবার ভাই জেল থেকে পালিয়েছে। সে আপসেট, কিন্তু সেটা ইমাজিন করে খুব হাসছে। বলে নিজায়েতকে সে এভাবে হাসতে কি করে পারে, সে খবরটা পেল ফিরুজানের কাছ থেকে। এর ভেতর ইলহানকে কেউ আহত করতে চেয়েছিল, আহত করেওছে, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়। বলে তারা এই কাজটা কি করে করতে পারলো, তারা কি একবারও তাদের আপনজনদের কথা ভাবেনি? জানায় মাহুর তো তাকে জানালো যে ইলহানের উপর আক্রমণ করা হয়েছিল, তারা যদি ফিরে যেত তাদের আবার হয়তো মারার চেষ্টা করা হতো, তাই তারা পালিয়েছে প্রাণের দায়। বলে কিন্তু তারা কোথায় পালিয়ে যাবে, কোথায় তারা পালিয়ে কি আদৌ বাঁচতে পারবে? পুলিশ তো তাদের আবার ধরে নেবে। বলে হ্যাঁ কথাটা ঠিক, এই এত কিছুর পর পুলিশ যদি তাদের ধরতে পারে তাহলে আবার তাদের লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট দেওয়া হবে। এদিকে সাবাসের আড্ডাখানায় আবার দেখানো হয় যেখানে আজিজ আর ইলহানকে আটকে রাখা হয়েছে। তাদের কাছে সুয়াদ আসলে সুয়াদ একবার ইলহানকে আর একবার আজিজকে জলপান করায়। জানতে চায় সুয়াতের কাছে তাদের এখানে কতক্ষণ আটকে রাখা হবে। বলে কেন, তাদের তারা আছে, কোথায় যেতে হবে, কারোর সাথে দেখা সাক্ষাৎ করার আছে? এত সুন্দরভাবে জেল থেকে পালিয়েছে আর তাদের আতিথেয়তা নেবে না এখন? বেরোলোই যে তারা বেঁচে থাকবে তার কি গ্যারেন্টি আছে? আজিজ সমর্থনে কথাটা বলে হ্যাঁ কেউই জানতে পারবে না তারা বেঁচে আছে কিনা, তারা মরে যাবে, আওয়াজ তাদের মেরে দেয়। বলে সে কি বলতে চাইছে। উত্তরে আজিজ বলে বাইরের লোকেদের কাছে তারা সবসময় পলাতকই থাকবে যদি আসল বিষয়টা না কেউ জানতে পারে। সুয়াদ জানায় পুঁতে দেওয়ার বিষয়টা অন্য, কিন্তু সাবাস মূলত পছন্দ করে সবাইকে পুড়িয়ে মারতে। আর সে চলে গেলে ইলহান আর আজিজ তাদের কথায় চিন্তায় পড়ে যায়। আবার দিকে জেলাল ঘরে বসে বাইরে দাঁড়িয়ে সব তার বলা দিনের কথাগুলো মনে করতে থাকে। তাকে যে যা বলেছে সেই কথাগুলো, হিলালের কথা, নিজায়েতের কথা, নেবজেতের কথা, মাহুরের বলা সমস্ত কথাবার্তা। খুব আপসেট হতে থাকে মাহুরের কথা মনে পড়াতে। হাসপাতালে বসে বসে মাহুরও জেলালকে বলা কথাগুলো মনে করে আপসেট হতে থাকে, কষ্ট পেতে থাকে, কাঁদতে থাকে। জেলালকে বলেছিল তার সামনে থেকে চলে যেতে, তার সামনে না আসতে। কোনো সত্যি কথা বলতে পারছে, কিন্তু সে এখন নিজেই কষ্ট পাচ্ছে তাকে না দেখে। পরবর্তী দৃশ্য দেখায় পরের দিন সকাল হয়ে গেছে, নিজায়েত ঘুম থেকে উঠে পড়েছে নিজের বেডে, আর সে উঠেই মাহুরকে গুড মর্নিং জানায়। মাহুরও তার কাছে জানতে চায় সে এখন ঠিক আছে কিনা। জানায় সে একদম ঠিক আছে, আর হাসপাতাল থেকে বেরিয়ে গেলে সে আরো সুস্থ বোধ করবে। আর জানতে চায় মাহুরের কাছে সে কি সারা রাত সোফাতেই বসেছিল। উত্তরে মাহুর জানায় হ্যাঁ, সে আর কোথায় বা যেতে পারে তার ভাইকে একা ছেড়ে রেখে। কৌতুকের স্বরে বলে সে পছন্দ করবে মারাসলির সাথে যেতে, তাই সে ভাবলো এই আর কি। ও তখন নিজায়েতের কাছে গিয়ে তার কাছ থেকে জানতে চায় সবকিছুর এক্সপ্লেনেশন। জিনিসগুলোর বিষয়ে সে তাকে কোনো রকমের উক্তি দেয়নি সঠিকভাবে, সমস্ত বিষয়ে নিজায়েত যেন তাকে জানিয়ে দেয়। উত্তরে নিজায়েত বলে সমস্ত বিষয়ে সঠিক সময় জানবে, আর জানতে পারলে মারাসলি থেকেই জানতে পারবে। কোনো একটা জিনিস বা একজনের বিষয় না, সকলের বিষয় তার জানার আছে। জানায় নিজায়েতকে হেয়ালি স্বরে হেয়ালি করে কথা না বলতে। চিন্তা তার জায়গাটা কি কেউ কিছু বুঝতে পারছে না? জানায় সময় এলে তখন সে সব ঠিকই জানতে পারবে, আর আপাতত এখন গিয়ে ডাক্তারের সাথে কথা বলতে ডিসচার্জের জন্য। মাহুর জানায় নিজায়েতকে যে এক এক সময় সকলের থেকে সে বিরক্ত হয়ে যায় ভীষণভাবে। তারপর সে ডাক্তারের সাথে বাইরে কথা বলতে চলে যায় নিজায়েতের ডিসচার্জ হওয়ার নিয়ে। পরের দৃশ্যে হাসপাতালে দেখা করতে আসে নিজায়েতের কেবিনে সাবাস। সাবাসকে তার কেবিনে আসতে দেখে অবাক হয়। সে জানতে চায় সেখানে কি করছে। মাহুর তো আশেপাশেই আছে, সে দেখে ফেলতে পারে। জানায় সে তার বড় ভাইয়ের সাথে দেখা করতে এসছে, এখানে সমস্যাটা কোথায়। জানায় সমস্যা একটাই, এখানে মাহুর আশেপাশে
আশেপাশে আছে সে দেখে ফেলতে পারে। সাবাস জানায় মাহুর খুবই ইম্পর্টেন্ট তার কাছে, তার ভাইয়ের থেকেও বেশি। জানায় মাহুর কোনোভাবে ইম্পর্টেন্ট না, সে মাসুম অর্থাৎ সে ইনোসেন্ট একদম, সবের কোনো কিছুর সাথেই জড়িত নয়। সাবাস জানে এটা কি করে হতে পারে, মাহুরের সারনেমও তো টুরেল, তাহলে সে আলাদা কি করে হতে পারে? দুই ভাই তো একসময় একসাথেই শপথ নিয়েছিল যে টুরেলারদের শেষ করে দেবে তারা। মাহুর তো টুরেল বাড়িরই একজন সদস্য। জানায় প্রতিশোধের জন্য যা যা করণীয় ছিল, যা যা প্ল্যান ছিল তারা সবকটাই এক্সিকিউট করেছে আর তারা তাদের রেজাল্টও দেখতে পাচ্ছে। থেকে মজার কথা ইলহান আর আজিজ তো দুজনে জেল থেকেও পালিয়েছে। জানায় সবকিছুই ঠিক আছে কিন্তু তবুও তার মনের কনফিউশন কিছুতেই যাচ্ছে না। সাবাস নিজের পকেট থেকে বন্দুক বার করে তার মধ্যে সাইলেন্সার লাগাতে থাকে, যে সেটা দেখে একটু চিন্তায় পড়ে যায়। মাহু ডাক্তারের সাথে কথা বলতে থাকে, নিজায়েতকে চেক করা ডাক্তার বারবার বলতে থাকে নিজায়েত এখানে কোনোভাবেই থাকতে চাইছে না, সে তাকে বলে জোরাজুরি করেও রাখা যাবে না, সে ডিফারেন্ট মানুষ। তা জানায় তাদের অবজারভেশনে যদি কিছুদিন থাকতে পারতো তার অবস্থার জন্য, তাহলে তারা তাকে দেখতে পারতো আর একটু ভালোভাবে। যদি হসপিটাল থেকে বেরিয়ে যায় তাহলে তাদের রেসপন্সিবিলিটি আর থাকবে না। মাহু যেহেতু এতবার বলছে তখন ডাক্তার তাদের কিছু তো পেপার তৈরি করে এনে দিচ্ছে, তারপর থেকে মাহুরের সব দায়িত্ব হয়ে যাবে তার ভাইয়ের। ঠিক আছে সে দায়িত্ব নিতে তৈরি। হসপিটাল কেবিনে নিজায়েতের কাছে নিজায়েত বারবার বলতে থাকে সাবাসকে দেখে সে নিশ্চয়ই মাহুরকে আহত করার কল্পনা করছে না, এখন এতে কোনো কিছুই হাসিল হবে না। উত্তরে সাবাস জানায় তাকে না মারার তো কোনো কারণ সে দেখতে পাচ্ছে না, জানে এটা একটা বোকামো হবে আর সে বোকার মতো কাজ করতে যাচ্ছে। সাবার বলে সে তার তুলনায় মাহুরকে বেশি প্রেফারেন্স দিচ্ছে। সাবাসকে বলে নিজায়েত এখান থেকে চলে যেতে, তারা আলাদা জায়গায় প্রাইভেট ভাবে কথা বলতে পারে, এখানে বেশিক্ষণ থাকলে মাহুর চলে আসবে। বাইরে আবার দেখায় যে ডকুমেন্টস নিয়ে এসে ডাক্তার মাহুরকে দেয়, তাকে জানায় তাকে একটা সাইন করতে হবে আর তার ভাইকেও কিছু সাইন করতে হবে। প্রথমে মাহুর নিজে সাইন করে নেয় আর বলে যে তার ভাইকে সাইন করে দিয়ে সে খানিক্ষণের মধ্যেই দিয়ে যাচ্ছে। কেবিনের ভেতর আবার দেখায় যে নিজায়েত বারবার বলে যাচ্ছে সাবাসকে লুকাতে, কারণ মাহুর এক্ষুনি চলে আসতে পারে। তো নিজায়েতের কেবিনে প্রবেশ করার আগেই মাহুরের কাছে একজন নার্স চলে আসে, মাহুরের কাছ থেকে জানতে চায় সে নিশ্চয়ই ডিসচার্জ হয়ে যাচ্ছে তার ভাইকে নিয়ে। মাহুর বলে হ্যাঁ, যে তার আন্ডারে ডাক্তার ছিল তাদের দেখাশোনা করার জন্য, তাদের থেকে সে পারমিশন নিয়ে নিয়েছে। নার্স ব্যক্তিটি জানায় ঠিক আছে, সে পেশেন্টের জন্য প্রেসক্রিপশন এনে দিচ্ছে, ওষুধের মেডিকেশনগুলো তার অনেকদিন চলবে। সেই নার্স ব্যক্তি চলে গেলেই মাহুর ঘরের ভেতর প্রবেশ করে, দরজা খুলেই দেখতে পায় যে সামনে নিজায়েত দাঁড়িয়ে আছে। জানতে চায় মাহুরের কাছে ডাক্তার কি বললো। মাহুর তাকে তার হাতের কাগজপত্র দিয়ে বলে তাকে সাইন করে দিতে, কারণ ডাক্তার কোনো রেসপন্সিবিলিটি নেবে না এখান থেকে চলে গেলে। যা জানে ভীষণ ভালো কথা, সে এখানে আর বেশিক্ষণ থাকতেও চাইছে না। মাহুরের কাছ থেকে পেপার নিয়ে তাড়াতাড়ি সাইন করে দেয়। মাহুরকেও বলে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে এখান থেকে। জানতে চায় নিজায়েতের কাছে এত তাড়াহুড়ো করার কি আছে, সে তাকে ছেড়ে দিয়ে এখান থেকে কোথায় বা যাবে। জানায় মাহুরকে তার এখন বাড়ি ফিরে যাওয়া উচিত, নিজের একটু মেরামত করার প্রয়োজন। সে যেহেতু বাবার ভাইয়ের খবর পেয়েছে, সে এখন চিন্তিত আর কিছু মানুষকে জানে যারা হয়তো তাদের সাহায্য করতে পারে, তাই সে তাদের কাছে এখন যেতে চায় বাবার ভাইকে খোঁজ করার জন্য, তাদের খেয়াল রাখার জন্য। ও জানায় নিজায়েতকে তার নিজের শরীরও তো স্বাস্থ্য তো ঠিক নেই, তাহলে সে একা এত কিছু কি করে করবে। জানায় সে একটু সোর হয়ে আছে ঠিকই, সে নিজে আগের থেকে অনেকটা সুস্থ বোধ করছে আর সে বাকিটা ঠিকই সামলে নিতে পারবে। পাশের ঘরে দেখা যায় একটু সামান্য দরজা ফাঁক করে দাঁড়িয়ে আছে সাবাস, আর সে সেখান থেকে নিজায়েত আর মাহুরের সব কথা শুনতে থাকছে। ও নিজায়েতের কথা কেবিন থেকে বেরিয়ে যায়, কিন্তু বেরিয়ে যাওয়ার পর আবার ফেরত চলে আসলে নিজায়েতকে ডকুমেন্টসগুলো তার সাবমিট করে দেওয়া উচিত, কারণ এখানে নিজায়েত এটা নিশ্চয়ই ভুলে যাবে। তাই সে পেপার সাইন করা পেপারগুলো নিয়ে ডাক্তারের কাছে দিতে চলে যায়। যেহেতু মাহুরের পেছনে সামান্য বেরিয়ে যায়, আর তখনই ফাঁকা হলে সাবাস দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। জায়েদ আবার কেবিনে ফিরে এসে সাবাসকে বলতে থাকে জন্য বাইরে অপেক্ষা করতে, সে নিজেকে একটু গুছিয়ে নিয়ে আসছে তার কাছে, তার সাথেই যাবে গাড়ি করে। সাবাস কৌতুকের স্বরে জানাতে থাকে তার চোখে জল চলে এসেছিল তাদের দুজনের পারফরমেন্স দেখে, একদম কেঁদেই ফেলেছিল প্রায়। সে রুম থেকে চলে যায়। একে আবার দেখানো হয় পুলিশের হেডকোয়ার্টারে উপস্থিত হয়েছে জেলাল হিলালের সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। হিলাল হিলালের সামনে উপস্থিত হলে হিলাল জানতে চায় সে এখানে কেন উপস্থিত হয়েছে, কি পাগল হয়ে গেছে, তার তো জানা উচিত তার এখানে আসার কথা না। জেলাল বলে হ্যাঁ, সে তাকে একদমই পাগল করে দিয়েছে যখন সে মাহুরকে মারার পরিকল্পনা করেছিল। হিলাল জানায় সে কাউকে মারার পরিকল্পনা করেনি। হিলাল এখানে মাহুরের পেছনে সবকিছু দাও লাগাতে, সবকিছু শেষ করতে তৈরি। সবকিছুর আগে তার দেশের বিষয়ে কল্পনা করা উচিত ছিল আগে। জানায় তাহলে সে কি করতো, মাহুরকে সে মরতে দিত? জানায় যেটা তার কাজের জন্য প্রয়োজনীয় তাকে করতে হবে, সেটা তাদের করা উচিত। জানায় সেই আর কাজটা করবে না, সে কাজটা ছেড়ে দিচ্ছে। উত্তরে হিলাল জানায় সেই সিদ্ধান্তটা কোনোভাবেই নিতে পারে না, এই সিদ্ধান্তটা হিলাল নেবে, কারণ সে তার বস। পর্যন্ত যেসব কাজ মারাশলি করে এসছে সবকিছু খেটে ফেলেছে, মাহুর 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 করে। সিদ্ধান্তগুলো তার মস্তিষ্ক দিয়ে নেওয়া উচিত ছিল, সেই সিদ্ধান্তগুলো সে তার মন দিয়ে নিয়েছে। ফলস্বরূপ তারা এখন এত সমস্যার মধ্যে আছে। এই যে নিজায়েতকে গুলি করেছে তার জন্য সে এতটুকু দুঃখে নেই।
নেই। সেটা না করে নিজায়েতকে ধরে বসে আদর আপ্যায়ন করে সে নিশ্চয়ই কথা বার করাতে পারতো না, তাকে থামাতেও পারতো না। জানতে চায় মেহমেদ ইনচে যে বেঁচে আছে এই বিষয়ে ইনফরমেশনটা কতজন জানে, কথাটা কি সত্যি যে মেহমেদ ইনচে বেঁচে আছে? হিলাল জানায় জেলালকে যে বিষয়টা অত্যন্ত কনফিডেন্সিয়াল, তাই সে সবকিছু তার সাথে শেয়ার করতে পারবে না। সে শুধুমাত্র তার কাজের উপরেই মন দিতে ফোকাস করতে, বিষয় না ভাবলেও তার চলবে। এদিকে দেখায় যে নিজায়েত দেখা করতে গেছে সাবাসের সাথে। সে সাবাসের সামনে গিয়ে জিজ্ঞেস করে হ্যাঁ তার কি বক্তব্য আছে, কি প্রশ্ন আছে। সে এখন সবকিছু শুনতে আর উত্তর দিতে রাজি। সাবাস বলে এতদিন ধরে সে তার বড় ভাইকে অন্ধের মতো বিশ্বাস করে এসছে, ভরসা করে এসছে। দিনের জন্য, একটা মুহূর্তের জন্য কোনোদিন সন্দেহ করেনি। বড় ভাইকে খুব মানতো, শ্রদ্ধাও করতো তাকে সাহায্য করার জন্য। এই জিনিসটা সে কোনোদিনই মানতে চায়নি যে তার ভাই তাকে ঠকাবে। জানায় সে তাকে সাফ সাফ জানাক সে তার কাছ থেকে কি জানতে চাইছে। তাকে সব প্রশ্নের উত্তর দিতে রাজি। তার কাছে সরাসরি জানতে চায় সে কি তার বাবা ওমর টোকেসকে খুন করেছে। পুলিশের হেডকোয়ার্টারে দেখায় যে হিলাল বকাবকি করছে জেলালকে ধমকে বলছে তার সাহস কি করে হয় তার সিনিয়র পুলিশ অফিসারকে ধমকানোর উপর মিথ্যে অ্যাকিউজ দেওয়ার, সে বা তাদের কোনো ব্যক্তিরা নিজায়েতের কাছে ইনফরমেশন লিক করেছে মেহমেদ ইনচের বিষয়ে। হিলাল বলে সে তো এরকম কিছু বলেনি। হিলাল নিজের মুখে এই কথাটা বলছে। হিলাল জানায় জেলালকে যে তার মতো তারাও মেহমেদ ইনচের বিষয়ে যথেষ্ট চিন্তিত। নিজায়েতের পেছনে কে আছে, কোন বড় মাথা, সেই বিষয়ে তারাও জানতে চায়, তারাও অবগত হতে চায়। তাই তাদের উপর এভাবে দোষ দেওয়াটা কখনোই সাজে না জেলালের। সাফ জানিয়ে দেয় হিলাল আর জেমালকে যে সে এখন কাউকেই বিশ্বাস করে না, ভরসা করে না। এখন সেগুলোই করবে যেগুলো সে নিজে থেকে করতে চায়, নিজে থেকে ঠিক বোঝে। হিলাল কেবিন থেকে বেরিয়ে বাইরে চলে যেতে গেলে হিলালকে তাকে আবার ধরে তার সাথে কথা বলার জন্য, অন্য ঘরে নিয়ে যায় তার সাথে কথা বলার জন্য। হিলাল জানতে চায় জেলালের কাছ থেকে যে সে কি করতে চাইছে। উত্তরে জেলাল জানায় সে মাহুরকে গিয়ে সব সত্যি কথা বলে দেবে। হিলাল বলে মাহুরকে সব সত্যি বলে দিলে কি হবে জানে তো, আরো ওয়ার্স সিচুয়েশনের মধ্যে তারা চলে আসবে। চোখ খুলে স্বপ্ন দেখছে যে আসলে সবকিছু সত্যি বলবে মাহুরকে, মাহু সবকিছু বুঝে নিয়ে লাফিয়ে মারাশলির ঘাড়ে পড়ে যাবে। হিলাল বলে না, সে এরকম কোনো স্বপ্ন দেখছে না, সে বাস্তবে দাঁড়িয়ে আছে। জানে প্রথমে মাহুর রাগারাগি করবে কিন্তু পরে সে ঠিকই বুঝবে। হিলাল জানায় মারাশলি এরকম কোনো কাজই করবে না। উত্তরে জেলাল বলে একবার যদি মারাশলি ভেবে নেয় সে একটা কাজ করবে সেটা সে করেই ছাড়ে। এদিকে দেখায় সাবাসের আড্ডাখানায় বসে নিজায়েত বলছে সে যে কথাগুলো বলছে সেগুলো সে নিজে শুনতে পাচ্ছে তো। বলে হ্যাঁ সে একদম নিজের হুঁশের মধ্যেই আছে এবং সে একটা প্রশ্ন করেছে মাত্র, নিজায়েতে কি তার বাবা ওমর টোকেসকে খুন করেছে। জানতে চায় সাবাসের কাছ থেকে যে কে তাকে বলেছে ইনফরমেশন গুলো উল্টো পাল্টা, নয় বা করতে যাবে এরকম কাজ। জানায় পাখিদের থেকে সে কথাগুলো জানতে পেরেছে। জানায় পাখিদের সব কথা বিশ্বাস করা উচিত না, কারণ তাদের ক্ষুধা লাগলে তারা কখনো কখনো নিজেদের সন্তানদেরও খেয়ে ফেলে। নিজায়েত সেখান থেকে উঠে চলে যেতে গেলে সাবাস বন্দুক বার করে তাক করে ধরে নিজায়েতের দিকে। তার নিজের হাতও কাঁপতে থাকে ভয়ে, আর ভাইয়ের স্নেহ ভালোবাসার কথা মনে করে হতে থাকে এতদিনের প্ল্যান, এতদিনের প্রতিশোধ সবকিছু ব্যর্থ হয়ে গেল এক মুহূর্তে। তাকে এভাবে বঞ্চিত করবে কখনোই ভাবতে পারেনি সাবাস। বলতে থাকে সে কি তার ভাইকে গুলি করার কথা ভাবছে, তাকে রাস্তার থেকে তুলে এনে এই জীবন দিয়েছে, সে মেরে ফেলতে পারবে তো। নিজায়েতকে বলে সে তাকে একটা জায়গায় নিয়ে যেতে চাইছে, কারণ মৃত্যুর সময় সে তার চোখেও সেই ভয়টা দেখতে চায়। সাবাস নিজায়েতকে নিয়ে এক জায়গায় যায়। এর পরবর্তী দৃশ্যে দেখায় মাহুর গাড়ি করে তাদের নিজেদের বাড়িতে ফিরে আসে। দরজা খুলে ভেতরে ঢুকতেই ফিরুজান আর দিলশাদ তাকে ওয়েলকাম জানায়। তাকে দেখে বলে তাকে দেখে খুব টায়ার্ড লাগছে, তার উচিত ঘরে গিয়ে সামান্য বিশ্রাম নিয়ে নেওয়ার। প্রথমে বলে সে টায়ার্ড হবে না কেন, একটার পর একটা ইনসিডেন্ট চলেই যাচ্ছে কিছুক্ষণ আগে থেকেই। জানতে চায় মাহুরের কাছ থেকে সে কি তার বাবা বা ইলহানের থেকে কোনো খবর পেয়েছে। তোরে মাহুর বলে না, সে যা খবর পেয়েছে ফিরুজানের থেকেই পেয়েছে। দিলশাদ বলে তার স্বামী আর তার শ্বশুর কি পালাতে সক্ষম হয়েছে বিদেশে। জানায় তারা যদি পালাতে সক্ষম হয় তাহলে তাদেরও সেখান থেকে ডেকে নেবে। সে জানায় আশা করছে কোনো সমস্যা হয়নি। আর দিলশাদের কথা শুনে বলে আর যদি কোনো সমস্যা হয় সে জানে না আর কতভাবে সে চিন্তিত হতে পারে। ফিরুজান মাহুরকে ঘরে পাঠিয়ে দেয় বিশ্রাম নেওয়ার জন্য। দেখায় সাবাসের আড্ডাখানায় সাবাস নিজায়েতকে নিয়ে গেছে তার বাবা আর ভাইকে যেখানে বেঁধে রেখেছে সেখানে। সাবাস আর নিজায়েত ইলহান আর আজিজের পেছনে গিয়ে দাঁড়ালেই আজিজ খানিকটা মাথা ঘুরিয়ে দেখতে পায় যে সে তাদের কাছে নিজায়েত উপস্থিত হয়েছে। নিজায়েত খানিকটা সরে এসে সাবাসের কাছে জানতে চায় সে তো আগেই বলেছিল তার বাবাকে আর ভাইকে এখানে না আনতে, সে এখানে এনেছে কেন তাদের। সাবাস জানায় নিজায়েতকে যে নিজায়েতের মতো তারা দুজনও তাদের গেস্ট। জানায় সাবাসকে ঠিক আছে তার সাথে যা করার আছে সে করতেই পারে, কিন্তু সে যেন ইলহান আর আজিজকে এখান থেকে যেতে দেয়। পরই সাবাস নিজায়েতকে নিয়ে গিয়ে ইলহান আর আজিজের সামনে দাঁড়ায়। নিজের আড্ডাখানায় নিজায়েতের হাতে নিজের বন্দুক ধরিয়ে দিয়ে বলে যে তার বাবাকে আর তার ভাইকে মারতে। প্রথমে বলে সে তাদের মারতে পারবে না, বলে এই কাজটা তাকে করতেই হবে। যদি
দুজন নিজায়েতকে ট্রিক করার চেষ্টা করে তাহলে সবাই মরবে। ইলহান জানতে চায় সাবাতের কাছে কি ধরনের সাইকোপ্যাথ সে এরকম কাজ করছে। দূরে সাবাস জানায় ইলহানকে যে তার সেন্সের বাইরে, সে কিছুই বুঝতে পারবে না। জানে নিজায়েতকে বাইরে সে দাঁড়িয়েছে, কাজটা শেষ হওয়ার পর সে ভেতরে আসবে। নিজায়েত যেন তাড়াতাড়ি তাদের দুজনকে শেষ করে দেয়। এদিকে দেখায় যে জেলাল কথা বলছে দেবজিতের সাথে, তাকে বলছে জেলাল ছেড়ে দিতে চায় সবকিছু। এর মানে কি? জেলাল বলে সে সবকিছু গিয়ে মাহুরকে জানিয়ে দেবে, মাহুরের থেকে সে আর কোনো কিছু লুকোতে চাইছে না। যে জানে এতে সবকিছু শেষ হয়ে যেতে পারে, আরো সমস্যা তৈরি হতে পারে। বলে কোনো সমস্যা তৈরি হবে না, প্রথমে রাগারাগি হবে ঠিকই, কিন্তু তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। জানে বিষয়টা। এখন থেকে নেবজেত যেন হিলালের সাথে কাজ করে, জেলালও কাজ করতে থাকবে কিন্তু নিজের পথে নিজের মতো করে, আর কারোর সাথে কারোর তরফদারি থেকে কাজ করবে না। যে জানায় তার মানে তার কমান্ডার তার থেকে তাকে আলাদা করে দিচ্ছে, মানে তার মন ভাঙছে। কিন্তু জেলাল বলে জেমজেস এখানে কোনো ছোট বাচ্চা না, নিজেকে একসাথে এক জায়গায় জড়ো করতে আর কনসেন্ট্রেটের সাথে কাজ করতে থাকে। নেবজেত কোনো ভুল কাজ করবে না সে জানে। যে জানায় হিলাল একটু কঠোর ঠিকই, কিন্তু সে তো তার এক্স ওয়াইফ ছিল, সন্তানের মাও। তার কর্তব্যকে, তার দেশকে আগে বেছে নিয়েছে, এতে তো কোনো দোষ নেই। হিলাল জানায় সে কাউকে দোষ দিচ্ছে না কোনোভাবেই। এটা ঠিক সে মাহুরে থেকে আর কোনো কিছু লুকোতে চাইছে না, তাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। জেদকে এটা জানাতেও ভোলে না যে হিলালের থেকে একটু সাবধানে থাকতে। তার সন্দেহ হিলালের ওপরও আছে। আর থেকে মারাশলি যদি নেবজেদের সাথেও বেশি কিছু করতে চায় তাহলে সে যেন সামলে থাকে। একটা সিক্রেট মূল আছে ভেতরে, এটা খুঁজে বার করা তাদের সকলের জন্য আগে আবশ্যক। আর মারাশলি নেবজেদকে সেখানে রেখে গাড়ি করে চলে যায় মাহুরের উদ্দেশ্যে। এদিকে সাবাসের আড্ডাখানায় কথা বলতে থাকে ইলহান, আজিজ, নিজায়েতের সাথে। আর আজিজ দুজনেই বোঝাতে থাকে নিজায়েতকে সেরকম মানুষ না, সেরকমটা করতেই পারে না। জানায় সে যদি তাদের দুজনকে না মারে তাহলে সাবাস তাকে মেরে দেবে। ইলহান জানায় সাবাস তাদের সাথে গেম খেলছে এভাবে, এর মারার পর সাবাস এসে নিজায়েতকেও মেরে দিতে পারে। বলে সে কোনো খুন করেনি, সে কোনো খারাপ কাজ করেনি, সে খুব ভালো মানুষ, কাল ভালো মানুষ ছিল। জানায় এত কিছুর পরও এটাই সত্যি যে সে খুন করেছিল। জানায় সে খুন করেছিল কারণ সে তার বাবাকে প্রোটেক্ট করতে চেয়েছিল, সে ছোট ছিল, সে খুব ভয় পেয়ে গেছিল। জানায় সে এখনো ভীত যে সাবাস তাকে মেরে দিতে পারে। ইলহান মনে করাতে থাকে নিজায়েতকে তাদের ছোটবেলার মেমোরি, যখন তারা একসাথে ছিল, ভাই বোনেরা একসাথে খেলাধুলা করতো, খারাপ ঘটনা ঘটার আগে পর্যন্ত একসাথে কত মজা করতো। একটা ফায়ার করে দেয়, দিয়ে বলে জিনিসটা যদি গেমই হতো তাহলে বন্দুকটা লোডেড থাকতো না। অপেক্ষারত সুয়াদ আর সাবাস কথা বলতে থাকে। সুয়াদ বলতে থাকে নিজায়েত কি কাজটা করে দিয়েছে? উত্তরে সাবাস বলে যদি সেকেন্ড ফায়ারিং এর শব্দ শোনা যায় তাহলে হয়তো করে দিয়েছে, আশা করা যেতে পারে। তো তারা এখানে দ্বিতীয় গুলির শব্দ শুনতে পায় না। সাবাস আবার নিজায়েত, ইলহান আর রাজিদের সামনে এসে নিজায়েতকে জিজ্ঞেস করে আর কতক্ষণ সময় লাগবে তাদের মারার জন্য। বেশিক্ষণ অপেক্ষা করতে পারছে না কোনোভাবেই। আবার প্রশ্ন করে যে তার বাবা উমের টোগেসকে কে মেরেছে। উত্তরে বলে আজিজ যে সে তার বাবাকে মেরেছে। একদিন রাতে এসেছিল, তাকে থ্রেট দিচ্ছিল, তার হাতে বন্দুক ছিল, তাই তার বাবা বন্দুক টানার আগে সে তার বাবাকে খুন করে দিয়েছে। জানায় সে মিথ্যে কথা বলছে। আজিজ টুরেল কোনোভাবেই মারেনি ওমের টোগেসকে, সে মেরেছে। আবার বলে সাবাসকে তার ছেলেকে ছেড়ে দিতে, সে তার সামনে আছে, তার বাবার অপরাধী, তাকে সে শেষ করে শান্তি পেয়ে যাক। আবার জানিয়ে দেয় যে তার বাবা মিথ্যে কথা বলছে, ওমের টোগেসকে তার বড় ভাই নিজায়েতই মেরেছে। নিজায়েতও জানিয়ে দেয় সাবাসকে সত্যিটা যে ওমের টোগেসকে সে নিজেই মেরেছে, তারা দুজন ইনোসেন্ট, তাদের ছেড়ে দিতে। সে তাদের সামনে থেকে চলে যায় জল নিয়ে কাঁদতে কাঁদতে। এদিকে জেলাল মাহুরকে কল করে বলতে থাকে যে সে তার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, সে এখন কোথায় আছে। উত্তরে মাহুর জানে সে এখন বাড়িতে আছে, কিন্তু মনে হচ্ছে সে নরকের মাঝখানে আছে। জেলাল জানায় তাকে এভাবে কথা না বলতে, সে তার কাছে বাড়িতেই আসছে, তার সাথে তার কিছু কথা বলার আছে। পর সাবাস নিজায়েতের সাথে একটা আলাদা ঘরে এলে নিজায়েত কেঁদে কেঁদে বলতে শুরু করে এতদিনে সে সব সত্যিটা জানতে পেরেছে, তার জীবনের ডার্কেস্ট ট্রুথ। সাবাস নিজায়েতের সাথে যা ইচ্ছা চাইলে করতেই পারে, তাকে ভুল জেনেছে, ভুল বুঝেছে, সে বুঝতেই পারছে, কিন্তু এটা কি তার জন্য সহজ ছিল যে এটা বলে দেওয়া যে সে তার নিজের বাবাকেই মেরেছে, এবং সেটা খুন করার অনেকদিন পর জানতে পারে সে। 16 বছরের ছোট ছেলে, সে জানতও না সে তার নিজের বাবাকে প্রোটেক্ট করার জন্য গুলি চালিয়ে দিয়েছিল। পরে জানতে পেরেছিল যে সে তার নিজের বাবাকে খুন করেছে। জানে না সে এতদিন কিভাবে এখনো পর্যন্ত পাগল হয়নি, বা হয়তো হয়েও গেছে, সে নিজেও বুঝতে পারেনি। এতদিন একই সাথে শত্রুদের বাড়িতে, শত্রুদের সাথে, শত্রুদের পরিচয়ের মধ্যে থেকে ওটা যন্ত্রণা সহ্য করেছে একমাত্র সেই জানে। বড় সাবাস তার সাথে এরকম ব্যবহার করছে, মানে সাবাস তার ভাইয়ের জায়গাটা কিছুতেই বুঝতে পারেনি।
পারেনি। বাস নিজাতের কাছে জানতে চায় তাহলে সে তার সাথে গেম খেলেছে, তাকে বঞ্চিত করেছে এতদিন, ও তাকে মিথ্যে কথা বলে। নিজায় জানতে চায় সাবাসের কাছে এতদিনে সে এটা বুঝতে পারলো যে নিজায় তার সাথে গেম খেলেছে, এটা গেম ছিল। যদি গেমই হয়ে থাকতো তাহলে সাবাসকে সে কেন রাস্তা থেকে তুলে আনতো। বাস জানায় নিজায়তকে সে ব্যবহার করেছে তাকে একটা গুটি হিসেবে। নিজায়ত জানায় একমাত্র তার বাবার থেকে আসল যদি কেউ কিছু পেয়ে থাকে টোগেজের থেকে, তাহলে সেটা হলো তার ভাইকে। নিজের বলতে তো তার কাছে কিছুই নেই। আবাস নিজায়তের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে সাফ সাফ বলে দেয় কিন্তু নিজায়ত তার কাছে একমাত্র টুরেলার। এই কথাটা যেন সে নিজে মাথায় বুঝে নিয়েছে আর সেও যেন বুঝে নেয়। পরবর্তী দৃশ্য দেখায় যে জেলাল উপস্থিত হয়েছে মাহুরের সাথে মাহুরের কাছে। মাহুরের মুখ চোখ দেখে প্রথমেই জেলাল জানতে চায় যে মাহুর ঠিক আছে কিনা। উত্তরে মাহুর বলে তার সাথে যা কথা বলার আছে সে বলতেই পারে। জেলাল বলে সে এভাবে কথা বলতে চাইছে কেন, সে আগে যা বলতে চায় সে শুনবে, কিন্তু তারও আগে তার কথা শোনা উচিত, কারণ সে তাকে কিছু খুবই গুরুত্বপূর্ণ বলতে চাইছে। মাহুর বলে কি আর সত্যি তার কাছে জানা বাকি আছে, অনেক কষ্ট নিশ্চয়ই তার পাওয়ার আছে। জেনে গেছে যে সে ইন্টেলিজেন্সের হয়ে কাজ করে, তাকে ব্যবহার করেছে এতদিন। প্রথম জেলালকে দেখেছিল তার চোখের দিকে তাকিয়ে সে ভেবেছিল মানুষটা আর যাই হোক তাকে কখনো মিথ্যে কথা বলবে না, তাকে বঞ্চনা করবে না। সেই একটা ব্যক্তির জন্য তার পরিবার, তার বন্ধু পুরো দুনিয়ার বিপরীতে দাঁড়িয়ে গেছিল। এটা বলে আর এটা ভেবে শুধুমাত্র যে জেলাল তাকে সব থেকে বেশি ভালোবাসে। এদিকে অতীতের দৃশ্যে দেখানো হতে থাকে যখন নিজায়তের কেবিন থেকে বেরিয়ে গেছিল আর নিজায়তও তার পেছনে গেছিল। তাকে তখন সবটা জানিয়ে দিয়েছিল মারাশলির বিষয়ে, যে সে তাকে ব্যবহার করছে এবং ব্যবহার করেই সে তাদের পরিবারে ঢুকেছে, বঞ্চিত করেছে, তাকে মিথ্যে কথা বলেছে প্রথম থেকে। এই মিথ্যেটাও বলে যে তাদের পরিবারের সাথে যা সমস্যা হচ্ছে তার মূল কারণ মারাশলি। মাহুরকে সে তার এক্স ওয়াইফ অর্থাৎ জেলালের সাথে জেলালের একটা ছবিও দেখায়। ও সেটা দেখে অনেক চিন্তায় পড়ে যায়, ভাবতে পারে না যে মারাশলি তাকে বঞ্চিত করেছে, মিথ্যে কথা বলেছে। তো মানে মাহুর সেই ছবিটা দেখিয়ে নিজায়তের দেওয়া মারাশলিকে জিজ্ঞেস করতে থাকে এই বিষয়ে সে কি এক্সপ্লেনেশন দিতে পারে। তার সাথে যা করেছে তাকে পুরো মৃত প্রমাণ করে দিয়েছে, তার হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছে, তাকে এত দুঃখ কষ্ট কি করে দিতে পারলো। এদিকে বারবার এই প্রশ্নগুলো করতে থাকে আর মারাশলি মাহুরের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। মনে পড়তে থাকে প্রথম থেকে যখন সে টুরেলারদের পিছু নেওয়া শুরু করেছিল, মাহুরের কিভাবে সে পিছু নিত, উপর নজর রাখতো। আর এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।